আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের বুদ্ধির খেলা। এটার মানে কি? অর্থাৎ এমসিকিউর খেলা। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল এবং ব্যাংক সমন্বয়ের টপ 100 এমসিকিউ সমাধান করব ইনশাল্লাহ। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা, আর একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবা। হ্যাঁ, একটু কষ্ট করে লিঙ্কটা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবা, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, যেন সবাই আজকের এই ক্লাসটা করতে পারে। কেমন? তো যাই হোক, আমার কথাগুলো আশা করি তোমরা সবাই শুনতেছো। এখন যদি কেউ না শুনে থাকো সেটাও কমেন্ট করে জানাবা। যদি কোথাও সমস্যা থাকে একটু দ্রুত কমেন্ট করতে হবে। কেমন? সবকিছু কি ঠিক আছে? ওকে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা যেটা করব, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিব। একটু কষ্ট করে আমরা লিঙ্কটা শেয়ার করে দিব। ওকে, সবার কাছে একটা অনুরোধ থাকবে, লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। কেমন? লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমরা কে কোথায় থেকে আমার এই ক্লাসটিতে জয়েন হয়েছো সেটা আমাকে একটু জানাবা। কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছো, এবং তুমি কত বেস, এইচএসসি 25 নাকি 26 সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। এইচএসসি 25 নাকি 26 সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আর বরাবরের মতন সর্বোচ্চ শেয়ারকারী যারা থাকে তাদেরকে আমরা যে 2টা বই গিফট দেই, একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ফাইনাল টাচ সাজেশন বই। 2টা মহামূল্যবান বই আমরা সবসময় বই উপহার দিয়ে থাকি তোমাদেরকে। তো এই 2টা বই হচ্ছে যে সর্বোচ্চ শেয়ার করবা, শেয়ার করার পর তার স্ক্রিনশটটা মানে প্রমাণটা আমাদের হোয়াটসঅ্যাপে তুমি দিয়ে দিবা। তারপর এডমিন দেখবে যে আসলে সর্বোচ্চ শেয়ার যে করেছে তাকে এই বইটা উপহার হিসেবে পাঠানো হবে ইনশাল্লাহ। কেমন? আর যদি কেউ বইটা কিনতে চাও তাহলে অবশ্যই তুমি কিনতে পারো। যদি বইটা কিনতে চাও অবশ্যই তুমি কিনতে পারো। হ্যাঁ, বইটা ম্যানুয়ালিও কিনতে পারবা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারবা। হ্যাঁ, তো বেশি কথা বলবো না, যেহেতু তার আগের ক্লাসে আমরা রেওয়ামিল এবং ব্যাংক সমন্বয়ের সৃজনশীল আলোচনা করেছিলাম। ওই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা কি আলোচনা করব? এমসিকিউ আলোচনা করব। কেমন? তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছো। আর যদি কেউ কোর্স এনরোল করতে চাও, আমাদের 25-এর 2টা কোর্স চলমান আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টিং টার্গেট A+, শুধু হিসাব বিজ্ঞান। আরেকটা হচ্ছে ফাইনাল রিভিশন অ্যান্ড প্রি অ্যাডমিশন। ওই জায়গায় 4টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। আর 26-এরও কিন্তু একটা কোর্স চলমান আছে, বেসিক টু অ্যাডভান্স, 4টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। কেমন? ওকে, ফাইন। আর বিজ্ঞাপন দিব না, বিজ্ঞাপন বেশি হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, আমি কি ক্লাসটা শুরু করতে পারি? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আর অবশ্যই সবাই সবার জায়গা থেকে একটি লাইক দিয়ে দিবা, অন্তত পক্ষে একটি শেয়ার তোমার নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে এমসিকিউ আসবে।
আর যারা এসএসসি বলতেছো 25, তোমাদের কিন্তু আমি সাজেশন বলো ভিডিও বলো সব ইউটিউবে দেওয়া আছে, তুমি ইনশাল্লাহ ইউটিউব থেকে দেখে নিবা। কেমন? আসো আমরা শুরু করি। ওকে ফাইন। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? কুমিল্লা বোর্ড 24 কো দিয়ে শুরু হয়ে গেছে। দেখো এবার কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটাই দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? দেখছো কুমিল্লা বোর্ড 24-এ প্রথমে কি বলছে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? এটা পারে না এমন কোনো মানুষ এই জায়গায় নাই, আমি জানি সবাই এটা পারে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? আমানতকারী। বলতো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? বলতো আমানতকারী তৈরি করে। কে তৈরি করে? আমানতকারী তৈরি করে। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? বলতো আমানতকারী। আমানতকারী কে? যে ব্যাংকে হিসাব খোলে। আমানতকারী এটা ব্যক্তিও হইতে পারে, প্রতিষ্ঠানও হইতে পারে, মানে ব্যবসায়ী। কথা কি বুঝতে পারছো? আর যদি প্রশ্নটা এভাবে বলতো, খেয়াল করো, যদি প্রশ্নটা এইভাবে বলতো ব্যাংক বই অথবা ব্যাংক বিবরণী, ব্যাংক বই অথবা ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, তাহলে কিন্তু আমানতকারী হইতো না। ব্যাংক বইটা প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। এই যে দেখো, ব্যাংক বইটা প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। এই জায়গায় তোমাকে আগে বুঝতে হবে, এই জায়গায় বলছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? সমন্বয়। এই জায়গায় বলছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী। আর যদি বলে ব্যাংক বই অথবা ব্যাংক বিবরণী শুধু, এটা কে প্রস্তুত করে, তাহলে উত্তর হবে কি? ব্যাংক কর্তৃপক্ষ। কে প্রস্তুত করে? ব্যাংক কর্তৃপক্ষ। বলো তো বুঝতে পারছো কিনা প্রথম প্রশ্নটা? এবার আসো, এনএসএফ নট সাফিসিয়েন্ট ফান্ড চেক কোনটি? অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান। আমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, ব্যাংক ওই চেকটিকে প্রত্যাখ্যান করে দিছে। অর্থাৎ আমি যেই চেকটা ব্যাংকে জমা দিছি, ওই জমাকৃত চেকের টাকাটা ব্যাংক আমার অ্যাকাউন্টে বৃদ্ধি করে নাই। ব্যাংক আমার অ্যাকাউন্টে কি করে নাই? বৃদ্ধি করে নাই, তার আগে এটাকে প্রত্যাখ্যান করে দিছে। তাহলে এনএসএফ, এই যে দেখো এনএসএফ, হ্যাঁ হ্যাঁ, এটার মানে কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। বলো জমাকৃত চেক প্রত্যাখ্যান। বন্ধু বান্ধব ব্যাক কোডের একটু মেনশন করে দাও, এগুলো ক্লাস না করে ঘুরতেছে কেন? বলো বুঝতে পারছো কিনা? এবার আসো 3 নম্বর প্রশ্ন, দ্বৈত জের সংশোধন পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত মানেটা কি? দ্বৈত জেরের মানেটা কি খেয়াল করো। দ্বৈত জেরে দুইটা জের থাকতে হবে। এই যে দেখো, নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে কাজ করা। আমরা যখন উভয় জের করব, উভয় জেরের সময় কিন্তু দুইটা জের থাকতে হয়। একটা হচ্ছে নগদান বইয়ের জের, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণীর জের। ওকে, মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হবে, রাইট। আমরা যখন মিল করব তখন উভয় উদ্বৃত্ত সমান হবে। 3, ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়। তার মানে 1, 2, 3 তিনোটাই কিন্তু সঠিক। তাহলে 1, 2, 3 তিনোটাই কিন্তু সঠিক। এটা ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন, ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। এবার দেখো, মাত্র যেটা বললাম এনএসএফ পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ পর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক চেকটিকে কি করে দিয়েছে? প্রত্যাখ্যান করে দিয়েছে। এবার দেখো, ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? পরিবহনাদি চেক। পরিবহনাদি চেক মানে কি? আমরা একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক ওই চেকের টাকাটা আমাদের অ্যাকাউন্টে যোগ করে নাই। যতক্ষণ পর্যন্ত যোগ না করবে ওই চেকটাকে বলা হয় পরিবহনাদি চেক অথবা অনাদায়ী চেক। অনাদায়ী চেক অর্থাৎ যেই চেকের টাকাটা ব্যাংক এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে যোগ করতে পারে নাই, ওইটাকে বলা হয় অনাদায়ী চেক বা পরিবহনাদি চেক। কি বলা হয়? অনাদায়ী চেক বা পরিবহনাদি চেক। বলো কি বলা হয়? অনাদায়ী চেক বা পরিবহনাদি চেক। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তোমরা মনে হয় শেয়ার করতেছো না, তোমরা শেয়ার করতেছো না। ওরা কোথায়? স্টুডেন্টগুলো কোথায়? ওরা কোথায় বলো তো? ওরা কেন ক্লাস করতেছে না সেটা আগে বলো আমাকে। এবার দেখো, সবাই কি বুঝতে পারছো?
সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ ধার্য করছে, তাহলে ব্যাংক এটাকে কি করবে? ডেবিট করবে। এই যে ব্যাংক এটাকে ডেবিট করবে। তো ব্যাংক যদি এটাতে ডেবিট করে, নগদান বই এটাকে কি করবে? ক্রেডিট করবে। তার মানে 1 আর 2 সঠিক। এই যে দেখছো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটার মানে হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করছে, তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, এর জন্য ব্যাংক এটাকে ডেবিট করবে। এই যে ব্যাংক বিবরণীতে এটাকে ডেবিট করা হবে, আর নগদান বইতে এটাকে ক্রেডিট করা হবে। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু লাইক দিয়ে দিও। বকেয়া চেক বলতে কি বোঝায় একটু খেয়াল করো। বকেয়া চেক বলতে কি বোঝায় দেখো, বকেয়া চেক হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংক প্রত্যাখ্যান হয়েছে। না, এটা না, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। দেখছো, বকেয়া চেক মানে হচ্ছে আমরা একটা চেক ইস্যু করছি পাওনাদার বরাবর, কিন্তু ওই পাওনাদার চেকটাকে ব্যাংকে উপস্থাপন করে নাই, যার জন্য ব্যাংক থেকে টাকাটা এখনো পরিশোধ হয় নাই। এটাকে বলা হয় বকেয়া চেক বা অপরিশোধিত চেক। বকেয়া চেক বা অপরিশোধিত চেক। তাহলে দেখো তো এই জায়গায় কি বলছে, বকেয়া চেক বলতে কি বোঝায়? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। বলো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। দেখো, বকেয়া চেক বলতে কি বোঝায়? আমরা একটা চেক পাওনাদার বরাবর ইস্যু করছি, কিন্তু ওই পাওনাদার চেকটাকে ব্যাংকে উপস্থাপন করে নাই, যার জন্য ব্যাংক ওই চেকের টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করে নাই। ওই চেকটাকে বলা হয় বকেয়া চেক। কি বলা হয়? বকেয়া চেক। এবার দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মূল উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক বই বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিল নির্ণয় করা। নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গড়মিল নির্ণয় করা। এই যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্য নির্ণয় করা, পার্থক্য নির্ণয় করা। এবার দেখেন, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে কি আমার অ্যাকাউন্টে 500 টাকা বৃদ্ধি পাইছে। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে আমাদের অ্যাকাউন্টে 500 টাকা বৃদ্ধি পাইছে। অপর দিক থেকে ব্যাংক চার্জ আদায় করলো, মানে ব্যাংক চার্জ ধার্য করলো, তাহলে এর ফলেও আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কমে গেছে। তাহলে আমাদের ব্যালেন্স কত হবে? ব্যালেন্স হবে 0। তাহলে আমাদের ব্যালেন্স কত হবে? ব্যালেন্স হবে 0, মানে পার্থক্য 0 হবে। কোনো এই জায়গায় পার্থক্য, রেজাল্টটা 0 আসবে। বলো তো বুঝতে পারছো কিনা? দেখো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং ব্যাংক চার্জ আদায় করলো 500 টাকা। এর ফলে ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হবে কত? 0। পার্থক্য হবে কত? 0। বলো তো বুঝতে পারছো কিনা? পার্থক্য হবে কত? 0। বলো তো বুঝতে পারছো কিনা? পার্থক্য কত হবে? 0 হবে। পার্থক্য কত হবে? 0 হবে। এবার দেখো প্রশ্নটা কি বলছে। প্রতিমধ্যে জমা 5000 টাকা, উভয়ের সংশোধন পদ্ধতিতে ব্যাংক মিলকরণ বিবরণীতে কিভাবে দফাটি সমন্বয় করতে হবে? ব্যাংক বিবরণীর জেরের সাথে যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর জেরের সাথে যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর জেরের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর জেরের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। একটু খেয়াল করো, এই জায়গায় বলছে প্রতিমধ্যে জমা, মানে আমরা প্রতিমধ্যে ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে 5000 টাকা জমা দিয়েছি। তো ব্যাংকে জমা দেওয়ার পর আমি কিন্তু আমার হিসাবে লিপিবদ্ধ করছি, এটা লিপিবদ্ধ করে নাই কে? ব্যাংক। তাহলে এখন ব্যাংক এটাকে কি করবে? যোগ করবে। এই যে দেখো, ব্যাংক বিবরণীর জেরের সাথে যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর জেরের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? ব্যাংক বিবরণীর জেরের সাথে যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর জেরের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এসএসসি 25 আমি তোমাদের সাজেশন আমি কিন্তু পেজে আমাদের ইউটিউবে আপলোড দিয়ে দিছি। হ্যাঁ,
আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে ওই জায়গা থেকে দেখো না বাবা, এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, সেই জায়গা থেকে ধারাবাহিকভাবে তুমি তোমার সমস্যাগুলো সলভ করে নাও। যারা ক্লাসে আসো একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। আর মাত্র 56টা শেয়ার করছো, আমি 100 শেয়ার চাইছিলাম তোমাদের কাছে। অতিপয় দুঃখের বিষয় আমার শিক্ষার্থীরা সেই কাজটা করলো না। যাক, প্রতিমধ্যে জমা মানে আমরা ব্যাংকে 5,000 টাকা জমা দিয়েছি। প্রতিমধ্যে মানে হঠাৎ আমরা ব্যাংকে 5,000 টাকা জমা দিয়েছি, 5,000 টাকা একটা জমা দিয়েছি। হ্যাঁ, তো 5,000 টাকা যে আমরা জমা দিয়েছি, উভয় জেরের ক্ষেত্রে এটা কি করব, আমি তো টাকা জমা দেওয়ার পর আমার হিসাবে কিন্তু আমি এটাকে কি করছি, প্লাস করছি, কিন্তু ব্যাংকে এটাকে কিছু করছে না। তাহলে ভুলটা কার? ব্যাংকের। এখন সমাধান কে করবে? ব্যাংক করবে। ব্যাংক সমাধান করার সময় কি করবে দেখো তো, ব্যাংক সমাধান করার সময় আমি এটাকে যোগ করছি, তো তাই ব্যাংক ওইটাকে কি করবে? যোগ করবে। তাই ব্যাংক ওইটাকে কি করবে? যোগ করবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আসো, এই যে দেখো কি বলছে, ব্যাংক মিলকরণ বিবরণীতে মিলকরণকৃত কোন দফাটির জন্য আমানতকারীর বইতে সমন্বয় জাবেদার প্রয়োজন হবে। অর্থাৎ আমরা কোন এন্টিটির জন্য জাবেদা দিব, আমানতকারী মানে আমাদের বই, মানে ব্যবসায়ের বই, মানে আমার বই। তো আমার বইতে কোন এন্টিটির জন্য আমি জাবেদা দিব, কোন এন্টিটির জন্য আমি জাবেদা দিব? ব্যাংক সার্ভিস চার্জ, এইটার জন্য জাবেদা দিব। আমি গত ক্লাসে বলেছিলাম সবগুলো লেনদেনের জাবেদা দিতে হয় না, যেই লেনদেনটা নগদান বইতে মানে আমানতকারীর বইতে লিপিবদ্ধ থাকবে না, ওই লেনদেনটার জন্য জাবেদা দিতে হবে। যেই লেনদেনটা আমানতকারীর বইতে লিপিবদ্ধ থাকবে না, ওইটার জন্যই কিন্তু জাবেদা দিতে হবে। তাহলে এই যে দেখো, ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ মানে চার্জ কেটে নিছে, এটা কিন্তু ব্যাংক বইতে লিপিবদ্ধ আছে, আমার নগদান বইতে কিন্তু লিপিবদ্ধ নাই, যার কারণে এটার জন্য আমাকে কি দিতে হবে? জাবেদা দিতে হবে। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ, এটার জন্য আমাকে কি দিতে হবে বলতো? জাবেদা দিতে হবে। এটার জন্য আমাকে কি দিতে হবে? জাবেদা দিতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? এটার জন্য আমাকে কি দিতে হবে বলো তো? জাবেদা দিতে হবে। বলো বুঝতে পারছো? মনে রাখবা, আমরা জাবেদা কোন লেনদেনগুলো দিব? যেই লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ থাকবে না, ওই লেনদেনগুলোর জাবেদা দিব। যেই লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ থাকবে, তার জন্য তোমার জাবেদা দিতে হবে না। এবার দেখো, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংকের হিসাব অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত, এটার মানে হচ্ছে ব্যাংকের হিসাব অনুযায়ী আমার ব্যাংকে টাকা আছে। ব্যাংক বিবরণী মানে কার বই? ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংকের বই। তো ব্যাংকের হিসাব অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংকের হিসাব অনুযায়ী আমার অ্যাকাউন্টে টাকা আছে, তার মানে এটা হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত, এই জায়গায় ক্রেডিট দেখে অনেকে আবার অতিরিক্ত মনে করিও না কিন্তু, কারণ ব্যাংক বিবরণী মানে কি? ব্যাংক বই। ব্যাংক বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংকের হিসাব অনুযায়ী আমার অ্যাকাউন্টে টাকা আছে। বলো তো বুঝতে পারছো কিনা? 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 বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো, এই জায়গায় একটা ম্যাথ দিছে, ব্যাংক চার্জ 260 টাকা। এটা মনে রাখার আগে এই জিনিসটা একটু বুঝো। ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবো আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, আর ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবো আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে। এবার ব্যাংকের উল্টা কিন্তু নগদান বই, এই যে নগদান বই, নগদান বই যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবো টাকা বৃদ্ধি পাইছে। নগদান বই যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবো টাকা কমে গেছে। তাহলে এই জায়গায় প্রশ্নটা কি বলছে তুমি একটু বুঝো তো। এই যে দেখো, ব্যাংক চার্জ নগদান বইয়ে ভুলে ডেবিট করে ফেলছে ভাই। ব্যাংক চার্জ মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 260 টাকা কেটে নিছে ব্যাংক, কিন্তু ভুলে নগদান বইতে 620 টাকা ডেবিট করছে। নগদান বই ডেবিট করছে মানে কি? নগদান বই প্লাস করে ফেলছে, আর ব্যাংক এটাকে কমাইছে। তো দেখো তো,
ব্যাংক 260 টাকা মাইনাস করছে, এই যে এটা কিন্তু ব্যাংক বই, বাম হাত মানে ব্যাংক বই, তো ব্যাংক 260 টাকা মাইনাস করছে। আর নগদান বই 260 টাকা মাইনাস করার কথা ছিল, মাইনাস না করে উল্টা আরো 620 টাকা প্লাস করে ফেলছে। তাহলে এখন কি করবে? যত টাকা ভুলে প্লাস করছে সেটা কমাবে, যত টাকা কমানোর কথা সেটাও কিন্তু কমাবে। তাহলে পার্থক্যটা কত হবে? এই যে 260 আর 620 ইন টোটাল 880 টাকা হচ্ছে গরমিল, 880 টাকা হচ্ছে গরমিল। দেখো তো বুঝতে পারছো কিনা? ব্যাংক যেটা করছে নগদান বই সেটা না করে তার উল্টাটা করছে। যেহেতু উল্টা করছে এখন এটাকে ভাও করতে হইব, ঠিক করতে হইব। ঠিক করতে হলে এই যে নগদান বই যে 620 টাকা প্লাস করে ফেলছিল, এটা নগদান বই এখন কমাবে, তারপরে 260 টাকা ব্যাংক কমাইছে, ওই টাকাটাও আবার কমাবে। তাহলে টোটালটার যোগফল হবে পার্থক্য, টোটালটার যোগফলে হবে পার্থক্য। বলো তো বুঝতে পারছো কিনা? এই টাইপের একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে, এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে। এবার দেখো আরো একটা এমসিকিউ ম্যাথের, যারা ক্লাসে আছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবা আর শেয়ার দিয়ে দিবা। নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় জমাকৃত চেক 10,000 টাকার স্থলে হিসাবরক্ষক 1,000 টাকা লিপিবদ্ধ করেছেন। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের সাথে কত টাকা যোগ করতে হবে? ভাই 10,000 টাকার জায়গায় আমি লিখছি 1,000 টাকা, তাহলে আমি কত টাকা কম লিখছি? 9,000 টাকা কম লিখছি। এই 9,000 টাকা এখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই 9,000 টাকা এখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? এই 9,000 টাকা এখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো আমরা 10,000 টাকার একটা চেক, ভালো করে বুঝো, 10,000 টাকার একটা চেক কিন্তু আমরা লিপিবদ্ধ করছি কয় হাজার টাকা? 1,000 টাকা। দেখছো 10,000 টাকার জিনিসটা আমি লিপিবদ্ধ করছি 1,000, তাহলে আমি কম লিপিবদ্ধ করছি কত? 9,000। এখন এই 9,000 টাকা এখন আমাকে পুনরায় আবার কি করতে হবে? যোগ করতে হবে। এই যে দেখছো এই 9,000 টাকা আমাদেরকে পুনরায় কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তোমরা কি 100টা শেয়ারও করতে পারবা না? এটা কোনো কথা? যাক, কিছু বলার নাই, পোলাপাইন সব জিমাই গেছে গা, জিমাইনা মুরগির মতন, ব্রয়লার মুরগির মতন। ব্রয়লার মুরগি দেখবা যে জিমাই খালি, তো পোলাপাইনও জিমাই গেছে। সময় যে কম ওইটার কিন্তু গুরুত্ব নেই, পরীক্ষার সময় কিন্তু কম, এই কম সময়েও তো ভালো রেজাল্ট করা যায়। কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষটাকে একটু রঙিন করে তোলো, শেষটাকে যদি একটু রঙিন করে তুলতে পারো দেখবা তোমার রেজাল্টে ভালো হবে। কারণ মুরব্বীরা একটা কথা বলে গেছে, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, কারণ ভালো প্লেয়াররা নাকি শেষে গোলটা দিয়ে দেয়, ভালো প্লেয়াররা নাকি পুরা সময় খারাপ খেলো, লাস্ট সময়ে নাকি সে গোল দিতে উস্তাদ। তো এই জন্য তোমরাও একটা কাজ করো, শেষ সময় একটা গোল দিয়ে দাও ভালো করে, কেমন? আচ্ছা আসো, সেই উদ্দীপকে বলছে, সেই উদ্দীপককে দেখো, ওই যে 10,000 টাকার স্থলে আমরা যে 1,000 টাকা লিপিবদ্ধ করছি, এর ফলে কি হবে? হাতে নগদ বৃদ্ধি পাবে। আমার 9,000 টাকা বৃদ্ধি পাবে না? জি, হাতে নগদ বৃদ্ধি পাবে। তো হাতে নগদ যদি বৃদ্ধি পায় চলতি সম্পদও বৃদ্ধি পাবে, কারণ হাতে নগদ একটা চলতি সম্পদ। তার মানে 1 আর 3, 1 আর 3, হাতে নগদ বৃদ্ধি পাবে মানে চলতি সম্পদও বৃদ্ধি পাবে, হাতে নগদও বৃদ্ধি পাবে মানে চলতি সম্পদও বৃদ্ধি পাবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আমি জানি শেষ সময়ে তোমরা ভালো কিছু করতে পারবা, এতটুকু বিশ্বাস রাখো যে তোমার মধ্যেও কিন্তু ভালো কিছু আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস আলাদা হয়, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, মনে রাখবে, এই যে ফিঙ্গারটা কারোর সাথে কারো মিলবে না, ঠিক প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে এমন এমন কিছু জিনিস আছে যেটা অন্য কারোর ভিতরে নাই। মানে তোমার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আমার মধ্যে নাই, অন্য কারোর মধ্যে নাই। এখন এটা তুমি প্রকাশ করতে পারতেছো না, জাস্ট একটা কাজ, এটা প্রকাশ করা তোমার দায়িত্ব। যদি তুমি এটা প্রকাশ করতে পারো তাহলেই তুমি কিন্তু সফলতা অর্জন করতে পারবা। এখন তোমার ব্রেইনে কি এক্সট্রা জিনিসটা আছে যেটা অন্য কারোর মধ্যে নাই, সেইটাই প্রকাশ করো। দেখবা যে সব মানুষ একই রকম দেখতে,
কিন্তু কিছু কিছু মানুষ এত বেশি সফলতা অর্জন করে কিভাবে, এত বেশি সামনে এগিয়ে যায় কিভাবে? তার মেধা দিয়ে। এখন তোমার ভিতরে যে মেধাটা আছে ওইটা কি তুমি, মেধা বলতে শুধু পড়ালেখা করে মেধা না, অন্য কাজ দিয়েও কিন্তু মেধা অর্জন করা যায়। তো সেটা তুমি বাহির করো এবং বাহির করার চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। দেখবা একদিন না একদিন তোমার যে এক্সট্রা যে জিনিসটা আল্লাহ পাক তোমার মাথার ভিতরে দিয়েছিল সেটা বাইর হয়ে যাবে। দেখবা অন্য কারোর ভিতরে সেই জিনিসটা নাই, সবাই কিন্তু তোমার দিকেই তাকাবে, তোমার সফলতা নিয়ে কিন্তু গল্প বলবে। তো এই জন্য এটা তোমাকে বাহির করতে হবে। তো তুমি তো বাহির করতে পারতেছো না, তুমি কিন্তু বাহির করতে পারতেছো না। এখন এটার ব্যর্থতা কিন্তু সম্পূর্ণ তোমার। আল্লাহ পাক তোমাকে দিয়েছে, কিন্তু তুমি তোমার চেষ্টার ফলে সেটা করতে পারতেছো না। এখন এটার জন্য তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। কিন্তু কেন পারবা না? কারণ তোমাকে দিয়েছে, তুমি সেটা প্রকাশ করতে পারো নাই। এখন এই প্রকাশ করার দায়িত্বটা কার? ব্যক্তির। এখন ব্যক্তি যদি অকর্মা হয়ে যায়, এটার দোষ কি অন্য কেউ নিবে? নিবে না। তাই চেষ্টা করো, এখনো সময় আছে, চেষ্টা করো, দেখবা তুমি বাহির করতে পারবা। যেই জিনিসটা তোমার মধ্যে আছে সেই জিনিসটা অন্য কারোর মধ্যে নাই, এটা তোমাকে মানতে হবে। তাহলে তুমি কেন পারতেছো না? পারতে হবে, তোমার দ্বারা সম্ভব। ওকে, দেখেন, হবে হবে, পারবা পারবা, চেষ্টা করো, পারবা। দেখো, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কোনটি প্রকাশ করে? একটু আগে এটা আরেকটা বোর্ডে আসছিল, ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে দেখছো, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত। ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি প্রকাশ করে? দেখো, ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি প্রকাশ করে? ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত। ইনশাআল্লাহ দোয়া তো সবার জন্য করি যেন সবাই ভালো রেজাল্ট করো। ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কোনটি প্রকাশ করে? ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত। এবার দেখো এটা কি বলছে, দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা একটু খেয়াল করো। তোমরা তো প্রশ্ন না বুঝে লাভ দিয়ে ফেলো। দেখো, নগদান বই ব্যাংক বিবরণী ব্যালেন্সের গড়মিলের কারণ কি? অর্থাৎ দেখো, কোন এন্ট্রিটার জন্য নগদান বই এবং ব্যাংকের সাথে গড়মিল হয়? ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নাই, এটার ফলে গড়মিল হবে। আমি কমিয়েছি কিন্তু ব্যাংক কমাই নাই। জমাকৃত চেক আদায় হয়নি, আমি বৃদ্ধি করছি, ব্যাংক কিছুই করে নাই। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ব্যাংক বৃদ্ধি করছে, আমি কিছু করি নাই। তার মানে তিনটা এন্ট্রির ফলেই আমার আর ব্যাংকের মধ্যে গড়মিল তৈরি হবে। আর যেই এন্ট্রিগুলোর জন্য আমার আর ব্যাংকের মধ্যে গড়মিল হবে, ওই এন্ট্রিগুলো কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। তাহলে এই জায়গায় কিন্তু এই কথাটাই বলছে, নগদান বই এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্সের মধ্যে গড়মিলের কারণ কোনগুলো? তিনটাই কিন্তু গড়মিলের কারণ। তাহলে তিনটাই সঠিক, তিনটাই কি সঠিক? বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো, পুরাতন আসবাবপত্র বিক্রয় আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট করছি। পুরাতন আসবাবপত্র বিক্রয় মানে আসবাবপত্র হিসাবে ক্রেডিট না করে আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট করছি। তাহলে এটা কোন ধরনের ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুলটা কি? নীতিগত ভুলটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে ভুলে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা। এই যে, আবার মুনাফা জাতীয় লেনদেনকে ভুলে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা। তার মানে নীতিগত ভুল দুই প্রকার। বলতো কমেন্ট করে, নীতিগত ভুল কয় প্রকার? নীতিগত ভুল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করা, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনকে ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করা। এই জায়গায় তুমি আসবাবপত্র বিক্রি করছো, তাহলে তোমাকে আসবাবপত্র কথাটা ক্রেডিট পাশে লেখার দরকার ছিল। না লিখে তুমি পণ্ডিতি কইরা ক্রেডিট নামে বিক্রয় নামে লিপিবদ্ধ করছো। তাহলে তুমি যেই ভুলটা করছো, সম্পদকে সম্পদ নামে না লিখে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করছো, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের নীতিটাকে লঙ্ঘন করছো। হিসাব বিজ্ঞানের নীতিটাকে কি করছো? লঙ্ঘন করছো। তাহলে এটা হবে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো আরো একটা প্রশ্ন খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, যেদিন সবাই থাকবে এদিন একটা গল্প বলবো অভ্যাস নিয়ে। চেকের মাধ্যমে বেতন প্রদান 10,000 টাকা।
একটা গল্প বলতে চাচ্ছি অভ্যাস নিয়ে, তোমরা যদি শুনতে চাও তাহলে বলবো। চেকের মাধ্যমে বেতন প্রদান 10,000 টাকা, ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 1,000 টাকা লিখছে। দেখো চেকের মাধ্যমে বেতন দিছি 10,000 টাকা, তাহলে ব্যাংক থেকে কমছে কয় টাকা? 10,000 টাকা। নগদান বই না কমিয়ে উল্টা আরো 1,000 টাকা প্লাস করছে। দেখো তো কাহিনীটা কি হয়েছে, ভুলটা কে করছে? আমি করছি না? এই যে চেকের মাধ্যমে বেতন প্রদান, ব্যাংক 10,000 টাকা কমাইছে, মানে কমিয়েছে শুদ্ধ ভাষায় বললে। এখন আমিও কিন্তু 10,000 টাকা কমানোর কথা, উল্টা আমি না কমিয়ে, ওই যে আমি পণ্ডিত বেশি, আমি উল্টা আরো 1,000 বাড়াইছি। তাহলে আমি যেই টাকাটা বাড়িয়েছি পণ্ডিতি করে সেটা কমাবো, ব্যাংক যত টাকা কমাইছে সেটাও আমি কমাবো কান ধরে। তাহলে টোটাল গরমিল হবে কয় টাকা? টোটাল গরমিল হবে 11,000 টাকা। আমি 1,000 টাকা ভুল করছি ওইটা, আর ব্যাংক যত টাকা কমাইছে সেটা। তাহলে দুইটা যোগ করো, যোগ করলে কত হবে? 11,000 টাকা হবে। কয় হাজার টাকা? 11,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? 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 এবার দেখো আবার সেই প্রশ্নটা, ওই যে ব্যাংক চার্জ 260 টাকা, ভুলে নগদান বইতে 620 টাকা ডেবিট করছে। তাহলে এই যে 260 আর 620, 880। একটু আগেই কিন্তু আমরা সমাধান করছি, একটু আগেই কিন্তু আমরা এটা সমাধান করছি। বলো তো বুঝতে পারছো কিনা? একটু আগেই কিন্তু আমরা এটা কি করছি? সমাধান করেছি নাকি? একটু আগেই কিন্তু আমরা এটাকে কি করেছি? সমাধান করেছি। বলো বুঝতে পারছো কিনা? সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবা। সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে যাবে। হেইয়ো হেইয়ো কয়ে একটা শেয়ার করো। হ্যাঁ, জোরসে বলো। আবার একটু বুঝাতেন, আবার একটু বুঝাবো। এই যে দেখো ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ 260 টাকা। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ব্যাংক 260 টাকা কমিয়ে ফেলছে। হ্যাঁ, তো তোমারও তো কমানোর কথা, ব্যাংক যেহেতু কমাইছে তুমিও কমানোর কথা। তুমি না কমাইয়া কি করছো? উল্টা 620 টাকা ডেবিট করছো। ডেবিট করছো মানে তুমি বাড়াই ফেলছো 620। তাহলে তুমি যতটুকু বাড়াইছো সেটা কমাবা, তারপরে ব্যাংক যতটুকু কমাইছে সেটাও কমাবা। তার মানে দুইটার যোগফল হবে পার্থক্য। দুইটার যোগফলে হবে কি? পার্থক্য। হেইও মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া। যারা পরিশ্রমের কাজ করে দেখবা কোনো জিনিস করতে গেলে তারা হেইও বলে, মানে শরীরে জোর আসা যায় হেইও বললে। হ্যাঁ, তো তোমরা একটু হেইও বলো, তাহলে দেখবা যে জোর আসবে। তোমরা যারা বৈশাখ ক্লাস করতেছো একটু দাঁড়াও, দেখো দাঁড়াও আবার বসো, দাঁড়াও আবার বসো, দুইবার করো। দেখো তোমাদের ভিতরে যে জড়তা আছে সেটা কেটে যাবে, অলসতাটা কেটে যাবে। যারা শুয়ে আর বসে ক্লাস করতেছো তোমরা একটু দাঁড়াও, দাঁড়াও আবার যার যার জায়গায় সে বসো, বসে তারপরে ক্লাসটা করো, দেখবা যে অলসতা কেটে যাবে। আসো, ওকে। হে ইউ, এবার দেখেন আমরা এর পরের প্রশ্নতে চলে যাই। এবার দেখেন এই জায়গায় একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন অঙ্কটা আমরা একটু খেয়াল করি কেমন। প্রতিষ্ঠানের 1 জুলাই তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 75,000 টাকা, মানে ব্যালেন্স। 10 জুলাই তারিখে 15,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে আমরা জমা দেওয়া হয়। 15 তারিখে ওই চেকটি ব্যাংক প্রত্যাখ্যাত করে। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব হবে? মানে ব্যাংক যে চেকটাকে প্রত্যাখ্যান করে ফেলছে, হ্যাঁ দেখো ব্যাংক যে চেকটাকে প্রত্যাখ্যান করে ফেলছে, এর ফলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে? এই যে দেখো ব্যাংক চেকটাকে প্রত্যাখ্যান করার কারণে আমরা আবার দেনাদারকে ধরবো, তাহলে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার বাড়বে। আমি ব্যাংকে কিন্তু তখন বাড়াই ফেলছিলাম, এখন ব্যাংক থেকে টাকাটা কমাইতে হবে, তাহলে দেখো তো আমার দেনাদার বাড়বে, ব্যাংক কমবে। এই যে 15,000 টাকার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে আর 15,000 টাকার ব্যাংক হিসাব হ্রাস পাবে। মনে করো তুমি আমাকে একটা চেক দিছো, তুমি আমাকে একটা চেক দিয়েছো, তো ওই চেকটা আমি ব্যাংকে জমা দিছি, কিন্তু ব্যাংক ওই চেকটা প্রত্যাখ্যান করে দিছে, তাহলে আমি কি আবার তোমাকে ধরবো না? এই চেক যে দিছো ওই চেক কিন্তু টাকা আমি তুলতে পারিনি ওই চেক দিয়ে, তাহলে আমাকে আবার চেক দাও তুমি, তাহলে আমি কিন্তু তোমাকে আবার ধরবো, তাহলে তোমার পরিমাণ মানে দেনাদারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে আমার কাছে আবার। তাহলে এই যে প্রাপ্য হিসাব ডেবিট
আর আমি যে প্রথমে ব্যাংকের বৃদ্ধি করে রাখছিলাম সেটা কমিয়ে দিব, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো এটা কি বুঝতে পারছো? 1 আর 3 হবে, এটা হবে কি 1 আর 3, এটা হবে কি 1 আর 3, এটা কি হবে 1 আর 3, 1 আর 3, 1 আর 3। বলো বুঝতে পারছো কিনা? এটা হবে 1 আর 3, কত হবে 1 আর 3 তো 4 নাকি? 1 আর 3। তারপরে আসো সেম উদ্দীপক, সেম সেম সেম। এবার কি বলছে দেখো, যে সেম উদ্দীপক যদি হয় ব্যাংক উদ্বৃত্তের টাকার পরিমাণ কত। অর্থাৎ আমরা প্রথমে আমাদের ব্যালেন্স ছিল ব্যাংকে ৭৫,০০০ টাকা, তারপরে একজনের কাছ থেকে একটা চেক পাই আমরা ব্যাংকে জমা দিছি, জমা দেওয়ার পর এটা কিন্তু আমরা প্লাস করেছিলাম, তো ব্যাংক আবার এটাকে কি করছে প্রত্যাখ্যান করে দিছে, তাই আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে ঘুরে ফিরে আমার ব্যাংকে ব্যালেন্স এখনো কয় টাকা থাকবে ৭৫,০০০ টাকা থাকবে। ঘুরে ফিরে আমার ব্যাংকে ব্যালেন্স এখনো ৭৫,০০০ টাকাই থাকবে। বলো তো বুঝতে পারছো কিনা? ঘুরে ফিরে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু ৭৫,০০০ টাকাই থাকবে। কয় হাজার টাকা থাকবে? ৭৫,০০০ টাকায় থাকবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ঘুরে ফিরে আমার অ্যাকাউন্টে কিন্তু আবার ৭৫,০০০ টাকাই থাকবে। বুঝতে পারছো মনুরা? বুঝতে পারছো? এবার দেখো ব্যাংক হতে প্রাপ্ত সুদ, ব্যাংক আমাকে সুদ দিছে, তাহলে ব্যাংক কিন্তু এই টাকাটাকে বৃদ্ধি করছে। কে বাড়াইছে? ব্যাংক বৃদ্ধি করছে। নগদান বই ৫৪০ টাকা ক্রেডিট করছে, নগদান বই ক্রেডিট করছে মানে নগদান বই কমাইছে। ভাই নগদান বই মানে কি আমানতকারী, আমানতকারী একটু বেশি বোকা অথবা বেশি চালাক। ব্যাংক করছে কি ৪৫০ টাকা বাড়াইছে, তো নগদান বই কি ৪৫০ টাকা বাড়াইতে হবে না? সে না বাড়াইয়া ৫৪০ টাকা কমাইছে, নিচের দিকে গেছে। আরো ভুলটা কে করছে? আমানতকারী। সে যত টাকা ভুল করছে তত টাকা বাড়াবে, আর ব্যাংক যত টাকা বাড়াবে সেটাও তাকে আবার বাড়াইতে হবে। তাহলে টোটাল টাকাটা হবে গরমিল মানে পার্থক্য ৯৯০ টাকা। কিভাবে? এই যে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, পার্থক্য হবে এই দুইটার যোগফল ৯৯০ টাকা। ৯৯০ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? ৯৯০ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? ৯৯০ টাকা। বলো বুঝতে পারছো কিনা? তোমরা কারা কারা ইউটিউব থেকে রেওয়ামিল এবং ব্যাংক সমন্বয়ের ক্লাস করছো একটু দেখি তো তোমাদের চেহারাগুলো। ও চেহারা তো দেখানো যাবে না, কমেন্টগুলো দেখি তো, তাহলে বুঝতে পারবো। চেহারা তো আর দেখানো যাবে না, তোমরা কি চেহারা দেখাইতে পারবে এখন? চেহারা তো দেখাইতে পারবে না। তাহলে দেখি কে কে আসো। আচ্ছা এই জায়গায় অফলাইনে পড়ো আমাদের কাছে এমন কেউ কি আসো? কোনো হতভাগা অফলাইনের স্টুডেন্ট কি কেউ আসো এই জায়গায়? অফলাইনের স্টুডেন্টগুলো পণ্ডিত, মহাপণ্ডিত, ওরা ক্লাস করে না, কারণ দরকার নাই, ওরা তো পারে এই জন্য করে না। ওরা মনে করে হিসাব বিজ্ঞান হচ্ছে দুধ ভাত অথবা পান্তা ভাত। এরা অফলাইনে পড়ে দেখে এদের কাছে একটু হ্যাডম বেশি, এজন্য এরা ক্লাস করে না। কিন্তু পরীক্ষার হলে গিয়া হেরাই কিন্তু সবচেয়ে বেশি ধরা খায়, এই যে নিজেরা বেশি পণ্ডিত মনে করছে। এই জন্য পণ্ডিতদের জায়গা কিন্তু নিচের দিকে নেমে যায়। এই জন্য বলবো ক্লাস করতে হবে, কেমন? ওকে ওকে, সবার কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ গুড গুড, সবাই করছো তাইলে না? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে নিচের কোন দফাটি বিয়োগ হবে? বলো ব্যাংক বিবরণী অনুযায়ী আমরা কোনটা বিয়োগ করব বলো তো? আমরা কোনটা বিয়োগ করে দিব বলো? আমরা কোনটা বিয়োগ করে দিব বলো? একটু খেয়াল করো। জি ধন্যবাদ সবাইকে। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে নিচের কোন দফাটি আমরা বিয়োগ করব? ব্যাংক সুদ। কোনটি বিয়োগ করব? ব্যাংক সুদ আমরা বিয়োগ করব। কোনটি বিয়োগ করব? ব্যাংক সুদ বিয়োগ করব আমরা। সবে আঞ্চলিক ভাষা, কোনটা আবার বিদেশি ভাষা? হ্যাঁ দেখো ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? এই জায়গায় বলছে ব্যাংক বিবরণী কিন্তু ওই যে প্রথম এমসিকিউটার সাথে গরমিল ছিল যে, সেটা কিন্তু আমি বুঝিয়ে দিছি। দেখো তো এই যে দেখো প্রথম এমসিকিউটার সাথে এই যে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন, এই জায়গায় অনেকে আবেগের ঠেলায়, কারণ আবেগ তো একটু বেশি,
আবেগের ঠেলায় সে আমানতকারী দিয়ে দিবে, কারণ তার তো আবেগ একটু বেশি। তো আবেগের ঠেলায় সোজা সাপটা এই আমানতকারীর সে টিক দিয়ে দিবে। কিন্তু আবেগটা কখন শেষ হয়ে যাবো জানো? পরীক্ষার হল থেকে যখন বাইর হবো তখন তার বিবেক লাড়া দিব। বিবেক লাড়া দিলে সে বুঝবে, আরে এই জায়গায় তো ব্যাংক সমন্বয় বলে নাই, এই জায়গায় তো ব্যাংক বিবরণী বলছে। তো ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক কর্তৃপক্ষ। দেখছো, সঠিক হইব ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু আবেগের ঠেলায় কিন্তু দিয়ে দিবে আমানতকারী, কারণ আমানতকারী দেখছে ব্যাংক সমন্বয় বিবরণী মানেই তো আমানতকারী, এতে পড়ছে তো একটা ব্যাংক সমন্বয় বিবরণী মানি আমানতকারী। তো এই চিন্তা মাথা থেকে যতক্ষণ ঝাড়তে না পারবা ততক্ষণ পর্যন্ত আবেগের ঠেলায় ভুল তুমি করতেই থাকবা। তাহলে এই জায়গায় লক্ষ্য করো, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? আমানতকারী না, ব্যাংক কর্তৃপক্ষ। যদি বলতো ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, সমন্বয়, তাহলে উত্তর হইতো কি? আমানতকারী। দেখেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন বলেন বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলবেন, না বুঝলে বলবেন, কেমন? না বুঝলে কিন্তু বলবেন, চুপ করে বসে থাকবেন না, কারণ আপনি বুঝার জন্য আসছেন। এখন আপনি যদি না বুঝেন তাহলে আপনি সেটা বলবেন না। আপনি না বুঝলে আমি বলবো কিভাবে? বুঝলাম না, কি শেয়ার করলেন মিয়া? এই 100 শেয়ার হয় না আপনারা, এটা কোনো কথা হইলো? বুঝছি, পোলাপাইন বেশি সুবিধা না, পোলাপাইন শেয়ার করেন, এগুলো টাকা দিতে হইব, বুঝছি, টাকা দিলে শেয়ার করব। আচ্ছা, এবার আসেন, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? আসছে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? এবার আমানতকারী হবে। এবার আবার ব্যাংক দিও না, বলে স্যার যেহেতু কইছে ব্যাংক, তাহলে ব্যাংকই দিমু, কারণ স্যারের কথা অমান্য করা যাবে না, একদম অক্ষর অক্ষরে পালন করব। তাহলে এই জায়গায় দেখেন ব্যাংক সমন্বয় বলা, এই সমন্বয় কথাটা যদি না থাকে তাহলে একটা, হ্যাঁ এই যে দেখো, এই সমন্বয় কথাটা যদি না থাকে, এই সমন্বয় কথাটা যদি না থাকতো তাহলে আপনি ব্যাংক কথাটা দিতে পারতেন। বাট এই জায়গায় তো সমন্বয় আছে, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করে তৈরি করে কে? আমানতকারী। যদি আমানতকারী না থাকে তাহলে দিবেন ব্যবসায়ী, যদি ব্যবসায়ী দিয়ে না থাকে তাহলে দিবেন ব্যবসা প্রতিষ্ঠান, যদি থাকে সেটা দিবেন। কেমন? এমডি আলী লিখছে আরেকটু, আরেকটু কি তোর? আরেকটু মায়ের দিমু, দ্বারা। এবার দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে নিচের কোনটি বিবেচ্য হবে? অপরিশোধিত চেক। মানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা করব, ওইটা করতে গেলে নিচের কোনটা বিবেচনা করতে হবে? অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক কি? অপরিশোধিত চেক হচ্ছে বকেয়া চেক, অর্থাৎ যেই চেকটা আমি ইস্যু করছি কিন্তু ব্যাংক পরিশোধ করে নাই, ওই চেকটাকে অপরিশোধিত চেক বলে। কি চেক বলে? অপরিশোধিত চেক। কি চেক বলে? অপরিশোধিত চেক। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো, ব্যাংক বিবরণী অনুযায়ী অপরিশোধিত চেক জিনিসটা কি? এই যে অপরিশোধিত চেক জিনিসটা কি, মাত্রই তো বললাম, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তাহলে ব্যাংক এটাকে কি করবে? বিয়োগ করতে হবে, ব্যাংক উদ্বৃত্ত থেকে বাদ যাবে ব্যাংক, কারণ আমি চেক ইস্যু করছি, আমি কিন্তু মাইনাস করে ফেলছি। আমি চেক ইস্যু করছি, ইস্যু করার পর আমি কিন্তু আমার হিসাব থেকে টাকা কমিয়ে ফেলছি, ব্যাংক কি কমাইছে? না। তাহলে এখন ব্যাংকেরই কি করতে হবে? ব্যাংকেরও কি করতে হবে? মাইনাস করতে হবে। ব্যাংকেরও কি করতে হবে? মাইনাস করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? এই জায়গায় কি বলছে দেখো, পর্যাপ্ত ফান্ডের, ফান্ড মানে কি? তহবিল, অভাবে অমর্যাদাকৃত চেককে কি বলে? এনএসএফ। এই যে এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? তোমরা যারা এখনো তোমরা ঘুরাঘুরি করতেছো, যারা এখনো এদিক সেদিক কোর্স নিয়ে লাফালাফি করতেছো, ভাই এত কোর্স কিনা লাগে না। বর্তমান যে ডিজিটাল যুগ, হ্যাঁ, বর্তমানে টিচারও বেশি, কোর্সও বেশি। সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে তুমি ভালো কোর্সটা খুঁজে পাওয়াটা হচ্ছে তোমার জন্য মুশকিল। আরে ভাই, এই স্মার্ট বোর্ড আসার পর থেকে অসংখ্য টিচার, তাই না ভাই? টিচারের ঠেলায় স্টুডেন্ট বেশি, স্টুডেন্টের টিচার সংখ্যা বেশি। তো দেখো, আমরা কিন্তু ইউটিউব শুরু করছি, অনলাইন ক্লাস শুরু করছি হোয়াইট বোর্ড দিয়ে, হোয়াইট বোর্ড দিয়ে। আরে হোয়াইট বোর্ডে লিখতাম মুছতাম, লিখতাম মুছতাম, তখন যে কি একটা মজা ছিল।
আর এই যে স্মার্ট বোর্ড আসছে সব রেডি, দেখে দেখে শুধু পড়ামু, এটা সহজ না, কিন্তু আসলেই কিন্তু কঠিন ছিল ওই যুগটাই। হ্যাঁ, আর পড়ার মজাও ছিল সেটা, এবং পোলাপাইনও কিন্তু প্রতারিত হয়েছে কম ওই যে ওই যুগটাতে। আর এখন প্রতারিত হয়েও বেশি, কারণ স্মার্ট হয়ে গেছে। তো স্মার্ট যুগে তো স্মার্ট সুর থাকবে, এটা স্বাভাবিক না? তাই প্রতারিত হওয়ার সম্ভাবনাটাও বেশি। এই জন্য সবসময় চোখ কান খোলা রেখে তোমাকে চলতে হবে, কারণ তোমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, এটা কাজে লাগাইতে হবে। আর নয় তুমি বারবার ঠকবা, বারবার ঠকবা। এটা বাংলাদেশ, এই জায়গায় যে যত বেশি বাটপারি করতে পারবে, চিটারি করতে পারবে, সে তত বেশি উপরে উঠতে পারবে। হ্যাঁ, আর তুমি যত বেশি বোকা সাজবা তত বেশি ধরা খাবা। বোকা সাজার দরকার নেই, যতটুকু চালাক হওয়া যায় নিজের সম্মান বাঁচানোর জন্য ততটুকু চালাক হইতে হবে তোমাকে। আর নয় তুমি 100% প্রতারিত হবা, 100%, একদম 100%। কারণ এই স্মার্ট বোর্ড আসার কারণে সব স্মার্ট হয়ে গেছে, এতটুকু বলে দিলাম কিন্তু। হ্যাঁ, এই জন্য এগুলো থেকে বিতরিত। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে কোর্স কিনে একজনে চালায় 5 জনে। হ্যাঁ, আর কোর্স কেনার পরে খালি মেসেজ দেয়, স্যার আমার আইডিটা নষ্ট হয়ে গেছে গা, আমার নতুন আর একটা আইডি অ্যাড করে দেন। হুদাই পাও, ওই কি করে জানো, নতুন একটা আইডি খুইলা পুরানটা বাদ দিয়া ওই নতুন আইডির পাসওয়ার্ড সবাই দিয়ে রাখে, দিয়ে সবাই মিলা চালায়। বেড়া তুই চালাক, তোর চেয়ে বড় চালাক তো আমরা। এত চালাকি সব জায়গায় করার দরকার নেই। টিচাররাও চালাকি করে, স্টুডেন্টরাও চালাকি করে, সব চালাক একলগে হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কারণ একটা কোর্স কিনা 5 জন চালায়। হ্যাঁ, আর আইডি চেঞ্জ করতে আসে। ভাই আইডি ফেসবুক শুধু শুধু তোমারটা নষ্ট করবে না। তুমি যদি বাটপার না হও, বাটপার হইলে আইডি চেঞ্জ করতে হয়, আর না আইডি চেঞ্জ করা লাগে না। বেহুদা আইডি চেঞ্জ করতে হয় না। আর আইডি কেন ডিজেবল হবে বা কেন আইডি ফেসবুক রিমুভ করে দিবে? নিশ্চয়ই তুমি কিছু করছো, তার যে গাইডলাইন আছে সেটা অনুসরণ করো নাই। সতর্ক হয়ে যাও। এজন্য বলবো তোমাদেরকে যে স্মার্ট যুগে আইসা তুমি অসংখ্য অনলাইনে কোর্স পাবা। এই অসংখ্য কোর্সের মধ্যে তোমার জন্য পারফেক্ট উপযুক্ত কোর্স কোনটা সেটা তুমি খুঁজে পাবা না, যদি না তুমি একটু চালাক না হও, যদি না তুমি লোভনীয় অফার থেকে বাইরে আসতে না পারো। অনলাইনের যুগে সবচেয়ে বড় ধোঁকাবাজিটা হচ্ছে লোভনীয় অফার। অর্থাৎ আমরা যেই জায়গায় অফারটা বেশি দেখব সেই জায়গায় কিন্তু ঝাঁপিয়ে পড়ব। এখন এই যে ঝাঁপিয়ে আমি পড়লাম, পড়ার পরে আমি বুঝতে পারলাম যে ভাই আমার কি লাভ না লস। মনে রাখবা, কোয়ালিটিফুল জিনিস কখনো কম দামে দেয় না কেউ। কথা কি বুঝতে পারছো? ভালো একটা জিনিস যখন তুমি কিনতে যাবা তখন সে তো তোমাকে ছেড়ে দিবে না। এটার যে মূল্য অন্ততপক্ষে সেটা তো তোমাকে দিতে হবে, তাই না? এই জন্য লোভনীয় অফারগুলো থেকে দূরে থাকো। 15 দিনে A+, 1 মাসে A+, GPA 5, গোল্ডেন A+, সব বিক্রি করে দিব 15 দিনে 1 মাসে। তো এইগুলো কি সম্ভব আসলে? আমি যদি তোমাকে না পড়াই আর তুমি যদি বাসায় না পড়ো তাহলে A+টা তোমাকে কে দিবে? আর তুমি যদি A+ পাইতে পারো তাহলে A+ নিয়ে নাও। আসো এবার আমরা এই জায়গায় বলি, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হলো জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা, ভুল চিহ্নিত করা, ভুল সংশোধন করা, ভুল চিহ্নিত করা, ভুল সংশোধন করা। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা। তিনটাই কিন্তু সঠিক। হ্যাঁ, তিনটাই কিন্তু সঠিক। আমি 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 ভাই যেটা বলবো সামনাসামনি বলবো, তোমার ভালো লাগলে লাগুক আর না লাগলে নেই, সেটা আমার দেখার দরকার নেই। তিনটাই কিন্তু সঠিক, তিনটাই কিন্তু এই জায়গায় সঠিক। এডমিশন নিয়ে কিছু বলবো? এডমিশন নিয়ে কিছু বলার কিছু নেই। এডমিশনের প্রস্তুতি তোমাদের জন্য আমরাও নিব ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের একটা এডমিশন বেস কিন্তু আছে, বিজনেস স্কোয়াড। এই বিজনেস স্কোয়াড মানে সিঙ্গেল নিউ কমার্স কোচিং সেন্টার না। এই বিজনেস স্কোয়াড মানে হচ্ছে 4টা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা প্রতিষ্ঠান। অ্যাকাউন্টিং ক্লাব, নিউ কমার্স কোচিং, অ্যাকাউন্টিং সম্রাট, ইজি ইংলিশ। তাহলে বুঝতেই পারতেছো এই জায়গার সার্ভিসটা কেমন হবে। হ্যাঁ, আর কথা এবং কাজের সাথে মিল যদি না পাও তাহলে তোমার যত ইচ্ছা তত বেশি গালাগালি করো। এবার দেখো বিজনেস স্কোয়াড আসতেছে, অবশ্যই আসতেছে। এডমিশন বেসের জন্য বিজনেস স্কোয়াড এবার কাঁপাবে, অলরেডি কাঁপিয়েছে, এবার কাঁপাবে। আসেন, আবির কোম্পানির নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। অর্থাৎ আমি ব্যাংকের মতো হব, ব্যাংক যদি প্লাস করে আমিও করব, ব্যাংক যদি মাইনাস করে আমিও করব। তো দেখো 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক আদায় করে নেই। তাহলে ব্যাংক আদায় করে নেই, আমি তো একটা চেক জমা দিয়া
আমার হিসাবে আমি টাকাটা বাড়াই ফেলছিলাম, কিন্তু ব্যাংক কিন্তু বাড়ায় নাই। তাহলে এখন আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাহলে আমাকে কমাইতে হবে। তার মানে এই 30,000 টাকা থেকে 8,000 টাকা আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমার উদ্বৃত্ত থাকবে কত? 22,000 টাকা। কয় হাজার টাকা? 22,000 টাকা। তাহলে এই যে দেখো 22,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? জাস্ট এতটুকুই বলবো, প্রতারণার হাত থেকে বেঁচে থাকো। আমি যদি প্রতারণা করি, আমার কাছ থেকে দূরে থাকো। আমার কাছে তোমার যদি মনে হয় যে আমি প্রতারণার মধ্যে আছি, আমি তোমাকে প্রতারণার মধ্যে রাখছি, আমি তোমার সাথে কথার কাজে মিল রাখতে পারি নাই, তাহলে দয়া করে আমার সঙ্গ ত্যাগ করো। সঙ্গ তুমি ত্যাগ করো। যে করবে তার সঙ্গ ত্যাগ করো। যে করবে, হ্যাঁ, সঙ্গ ত্যাগ করো। যে করবে তার সঙ্গ তুমি ত্যাগ করো। আমি আবারও বলতেছি, প্রতারণা যদি মনে করো যে আমি করি, তাহলে আমার সঙ্গ তুমি ত্যাগ করে দাও প্লিজ। ঠিক আছে? আমার সঙ্গ তুমি ত্যাগ করে দাও। আচ্ছা, একজনে বলছে আবার বুঝাইতে, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমি যেভাবে তোমাকে শিখিয়েছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটার মানে কি? আমি কার মতো হব? ব্যাংকের মতো হব। তো আমি একটা চেক, এই যে 8,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি। জমা দেয়া আমি কিন্তু বাসায় চলে আসছি। আইসা আমার হিসাবে আমি কি করছি? প্লাস করে ফেলছিলাম। আমার হিসাবে আমি কি করছি? প্লাস করছি। এখন ব্যাংক ওই চেকের টাকাটা কিন্তু আদায় করতে পারে নাই। তো এখন আমি এটা কোথায় বসাবো? বিয়োগের ঘরে বসাবো, কারণ আমি তো বাড়াই ফেলছিলাম। এখন আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই যে দেখো, বিয়োগ যদি করি, ছিল 30, 8 বিয়োগ করলে থাকবে কত? 22,000 টাকা। তাহলে উত্তর কত? 22,000 টাকা। কয় টাকা? 22,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? যে আবার তো বুঝাই দিলাম, কথার তালে তালে কিন্তু তোমরা অন্যদিকে চলে গেছো। এবার আসো, রেও মিলে ধরা পড়ে না। কে ধরা পড়ে না বলো তো? রেও মিলে ধরা পড়ে না, ডিজিটাল সোর্স যেগুলো, এগুলো রেও মিলে ধরা পড়ে না। দেখো, রেও মিলে ধরা পড়ে না। কি ধরা পড়ে না বলো তো? রেও মিলে কি ধরা পড়ে না বলো? এটা তোমরা বলবা। রেও মিলে কি ধরা পড়ে না? দেখো, 1 বাদ পড়ার ভুল, 2 নীতিগত ভুল, 3 পরিপূরক ভুল। রেও মিলে ধরা পড়ে না কি? বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। রেও মিলে ধরা পড়ে না কি? দেখো তো, বলো। রেও মিলে ধরা পড়ে নাকি? বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। দুমাইয়া শেয়ার করো, দুমাইয়া শেয়ার করো। পোলাপাইন কিন্তু চলে যেতেছে। এই যে ডিজিটাল সোরের কথা বলছি না, ওই যে নাটকের কথা বলছি না, এখন দেখবো অনেকে চলে যাবে, কারণ তারাও তো মুরিদ মুরিদ মুরিদ। দেখো, মুরিদদের গায়ে লাগছে। দেখো, রেও মিলে নিচের কোনটির মাধ্যমে যোগসূত্র স্থাপন করে? রেও মিল নিচের কোনটির মাধ্যমে নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করি? খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী। এই যে দেখো, রেও মিল, রেও মিল করতে হয় কি দিয়ে? খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। রেও মিল করতে হয় কি দিয়ে? খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। এরপরে রেও মিলের পরে আমরা কি প্রস্তুত করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে রেও মিল কার মধ্যে যোগসূত্র স্থাপন করে? খতিয়ান এবং আর্থিক বিবরণীর মধ্যে যোগসূত্র স্থাপন করি। খতিয়ান এবং আর্থিক বিবরণীর মধ্যে যোগসূত্র স্থাপন করি। দেখো, এবার একটা ম্যাথ দিছে। দেখো, এবার একটা ম্যাথ দিছে। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। ক্রয় 1,50,000 টাকা। বিক্রয় 2 লক্ষ টাকা। সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা হলে সমন্বিত ক্রয় কত? সমন্বিত ক্রয় বাইর করার সূত্র হচ্ছে, এই যে দেখো, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ 25, তার সাথে যোগ করবা ক্রয়। কি যোগ করবা? ক্রয় 1,50,000। এবার 1,75,000 এর জায়গায়। এবার তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত? 30। সমাপনী মজুদ 30 বাদ দিলে হবে কত? 1,45,000। তাহলে সমন্বিত ক্রয় কত বলতো? 1,45,000 টাকা। সমন্বিত ক্রয় কত? 1,45,000 টাকা। সমন্বিত ক্রয় কত? 1,45,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সমন্বিত ক্রয় বাইর করার নিয়মটা কি বলতো? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য। ও মা গো, বুঝতে পারছো? আর তোমরা তো এখন স্যার কো না, ভাইয়া কও। ডিজিটাল যুগে স্যারকে স্যার বলা যায় না, ভাইয়া বলতে হয়। ও
ও মা গো, অমুক ভাইয়া তমুক ভাইয়া, ভাইয়া তো খাইয়া দিছে সব। করতে পাইছেন আপনি ভাইয়া, স্যার বলেন, এটাই ভালো। ভাইয়াকেই আদর করি, ফাইজলামি করার জায়গা পায় না। এবার দেখেন, অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব? অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে, দেখেন অগ্রিম বীমা এটার মানে কি? খরচ অগ্রিম মানে ব্যয় অগ্রিম। ব্যয় অগ্রিম আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার, যে এই 5 প্রকার হিসাবের মধ্যে সে কোনটা? সম্পদ। ব্যয় অগ্রিম এটা আমাদের জন্য সম্পদ, ব্যয় অগ্রিম সেটা আমাদের জন্য কি? সম্পদ। অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাবের মধ্যে পড়ে? সেটা হচ্ছে সম্পদের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? সম্পদের মধ্যে পড়ে। সম্পদের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? সম্পদের মধ্যে পড়ে। হ্যাঁ, এই জন্য ভাইয়া টাকা বন্ধ করেন, ভাইয়া তো সব শেষ করে দিব, পরে দেখবেন ভাইয়া সব শেষ করে দিবে, মূলধন শেষ করে ফেলবে ভাইয়া। এই ভাইয়া টাকা বন্ধ করেন। হ্যাঁ স্যার বলেন, স্যার ভাইয়ারা আর খুব শুদ্ধ করে বলে ভাইয়া, 3 আলিফ টান দেয়। ভাইয়ারা তোমাদেরকে সব দিয়ে দিব, একদম A+ পাইয়ে দিব। হ্যাঁ, তো এই ভাইয়ারা দিয়ে যে পরে সব নিয়ে আবার চলে যায়, স্মার্ট হয়ে গেছে বেশি। বুঝতে পারছেন? এবার আসেন প্রদত্ত বার্তা, দেখেন ভালো করে বুঝেন। প্রদত্ত বার্তা 550 টাকা। প্রদত্ত বার্তা এটা আমার জন্য কি? ব্যয়। তাহলে এটা কোন পাশে বসবে? রেওমিলের ডেবিট পাশে। তো আমি ডেবিট পাশে না লিখে আমি ভুলে ক্রেডিট পাশে লিখছি। চিন্তা করো, আমি ভুলে ক্রেডিট পাশে লিখছি। তাহলে আমি যে ভুলটা করলাম, এইটা আর এটা, এই দুইটার পার্থক্যই হবে যোগফল। এই যোগফলের পার্থক্যই হবে উত্তর। তাহলে দুইটা যোগ করেন কত হয়? 900, 1000, টোটাল 1000 হবে। তার মানে এই জায়গায় বলছে রেওমিলের পার্থক্য বা অমিল কয় টাকা হবে? 1000 টাকা। অমিল কয় টাকা হবে? 1000 টাকা। দেখেন এই জায়গায় কি বলছে? প্রদত্ত বার্তা, আপনি আগে বুঝেন প্রদত্ত বার্তা জিনিসটা কি। প্রদত্ত বার্তা জিনিসটা হচ্ছে ব্যয়। প্রদত্ত বার্তা জিনিসটা হচ্ছে ব্যয়। তো আমি এটাকে কোন পাশে লিখবো? ডেবিট পাশে না? ব্যয়। কিন্তু আমি ডেবিট পাশে না লিখে আমি কোন পাশে লিখছি? ক্রেডিট পাশে 450 টাকা লিখছি। এই যে ক্রেডিট পাশে লিখলাম, আচ্ছা বলেন তো আমি কি ভুল করছি না? তো আমি যে ভুলটা করছি, এই টাকাটা আর সঠিক টাকাটা দুইটার যোগফলে হবে উত্তর। ওকে, দেখেন তো ভাইয়ারা সবাই ভালো আছে না? তাইলে হ্যাঁ, আপনারা ভাইয়ারা তো মুরিদ মনে করেন, মুরিদগিরি সারেন, মুরিদগিরি সারেন। মুরিদ হইলে যে তার সবকিছু ঠিক থাকবে এই জায়গা থেকে বাইরে আসেন, এই মুরিদগিরি সারেন আপনারা। আপনাদের দোষ আছে, আপনাদের কারণেই কিন্তু আজকে এই অবস্থা, আপনাদের কারণেই কিন্তু আজকে এই অবস্থা। কোনটি নীতিগত ভুল? একটু আগে কিন্তু আলোচনা করছি। নীতিগত ভুল 2 প্রকার। নীতিগত ভুল কিন্তু 2 প্রকার। নীতিগত ভুল কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, আবার মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা। এক কথায় যদি আমি বলি, সম্পদকে ব্যয় নামে লিখা, আবার ব্যয়কে ভুলে সম্পদ নামে লিখা। কেমন? মানে স্যারকে ভাইয়া নামে ডাকা আর ভাইয়াকে স্যার নামে ডাকা। কথা কি বুঝতে পারছো? তো এবার দেখি তো কি ভুল আছে এই জায়গায়। এই যে দেখো, একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় নামে ধরা হয়েছে, এটাই তো নীতিগত ভুল। অর্থাৎ একটি মূলধন জাতীয় ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় নামে ধরছি, এটাই কিন্তু নীতিগত ভুল। এটাই কি নীতিগত ভুল? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা, একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা। বলো তো বুঝতে পারছো কিনা নীতিগত ভুলটা? নীতিগত ভুলটা বুঝতে পারছো কিনা? একজন টিচার মানে একজন শিক্ষক যদি তুমি হও, একজন শিক্ষক হওয়ার জন্য তোমাকে আগে অনেকগুলো গুণ অর্জন করতে হবে। নাম্বার 1 ধৈর্যশীল। নাম্বার 2 হ্যাঁ, তুমি কথাবার্তায় তোমার মাধুর্যতা থাকতে হবে। তুমি কখনো লাইভে এসে গালি দিতে পারবে না, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, অভিনয় করতে পারবে না, নাটক করতে পারবে না, এইগুলো তো শিক্ষকের সাথে যায় না। এগুলো করবে কারা? শিল্পীরা। শিল্পীরা যারা নাটক করে, অভিনয় করে। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, নীতিগত ভুল। এবার দেখেন, এবার একটা প্রশ্ন এই জায়গায় দেখেন, এটার মানে কি দেখেন তো। আচ্ছা, উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। প্রশ্নটা কি? মিস্টার আবির ট্রেডার্সের
আবির ট্রেডার্সের যন্ত্রপাতি ক্রয় 5 লক্ষ টাকা, ভুলে আমি ক্রয় নামে লিখছি। আচ্ছা দেখেন তো কাহিনীটা কি হয়েছে। যন্ত্রপাতি ক্রয় করছি, তাহলে আমার উচিত হচ্ছে যন্ত্রপাতি নামে ডেবিট করা। যন্ত্রপাতি নামে ডেবিট না করে আমি সুন্দর করে ক্রয় নামে ডেবিট করছি। সম্পদকে সম্পদ নামে না লিখা, মানে স্যারকে স্যার নামে না লিখা আমি সুন্দর করে ভাইয়া নামে লিখছি। তো ভাইয়া নামে লিখার কারণে আমার কি হয়েছে, নীতিগত ভুল হয়েছে। হ্যাঁ, আমি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছি। তারপরে তুমি মনে মনে ভাবতেছো ভাইয়া যখন তোমার মূলধন খেয়ে ফেলছে, তারপর তোমার মনে হয়েছে আরে আমার নীতির ভিতরে আঘাত লাগছে, ভাইয়া আমার মূলধন খেয়ে ফেলছে কেন। তাহলে এটা কিন্তু নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুলটা কি, সম্পদকে সম্পদ নামে না লিখে যখন আমি ব্যয় নামে লিখবো তখনই আমার নীতিগত ভুল হবে। বুঝতে পারছেন? বলেন তো, এটা কি বুঝতে পারছেন? এটা যে নীতিগত ভুল, এটা কি বুঝতে পারছেন? বলো বলো, বুঝতে পারছো কিনা? পোলাপাইন সব এখন চলে যেতেছে, ভাইয়ার কথা বলার কারণে পোলাপাইন সব চলে যেতেছে। আজকে ধরছে, আজকে কিন্তু একদম উসল করে সারবে। দেখো, মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোন ধরনের ভুল ভালো করে বুঝো। মেশিন সংস্থাপন ব্যয় একটা স্থায়ী সম্পদকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে যদি অতিরিক্ত কোনো খরচ করে, এই যে সংস্থাপন, এটাকেও আমার কি নামে লিখতে হবে, মেশিন নামে ডেবিট করতে হবে। তো আমি মেশিন নামে ডেবিট না করে আমি কি করছি, মজুরি নামে ডেবিট করছি। ভাই মজুরি তাহলে আমার জন্য কি ব্যয় না, তাহলে আমি ব্যয় নামে লিখছি। তাহলে এই জায়গাও আমি কি করলাম, নীতিগত ভুলটা করলাম। অর্থাৎ আমি এই জায়গা থেকে স্পষ্ট বুঝে যাচ্ছি যে ভাই এই নীতিগত ভুল থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে 100%। অর্থাৎ এই নীতিগত ভুল থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। অর্থাৎ আসলেও আসবে, না আসলেও আসবে। এটার মানে কি বুঝছো? আসলেও আসবে, না আসলেও আসবে। এটার মানে হচ্ছে পরীক্ষায় আসবে 100% শিওর, 100% শিওর। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে আমরা মজুরির ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছি। এই যে আমরা মজুরির ভিতরে অন্তর্ভুক্ত করলাম, আমি যে মজুরি নামে লিপিবদ্ধ করলাম, এটা কি ঠিক বলো তো? না না, এটা কিন্তু ঠিক না। তাহলে এটাকে মজুরি নামে অন্তর্ভুক্ত করা যাবে না। মেশিন সংস্থাপন এটাকে কি নামে ডেবিট করতে হবে, মেশিন নামে কিন্তু ডেবিট করতে হবে। বাট আমি মেশিন নামে ডেবিট না করে আমি কি নামে ডেবিট করছি, মজুরি নামে ডেবিট করছি। তাহলে আমি যেই ভুলটা করলাম এটা হচ্ছে নীতিগত ভুল। এটা কি নীতিগত ভুল। এবার দেখেন, সেম উদ্দীপক, সেম উদ্দীপক, এই ভুলের কারণে কি হবে বলতো? এই ভুলের কারণে রেওমিল মিলে যাবে। কেন রেওমিল মিলে যাবে বলতো? কেন রেওমিল মিলে যাবে? কারণ সম্পদ মানে মেশিন, এটা তো সম্পদ, এটাও ডেবিট পাশে বসে। আমি যদি মজুরি নামে লিখি এটাও কিন্তু রেওমিলের ডেবিট পাশে বসবে, তার মানে রেওমিল মিলে যাবে। ওকে ফাইন, রেওমিল মিলে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা হবে, সম্পদের পরিমাণ কিন্তু হ্রাস পাবে। কিভাবে? মেশিনকে মেশিন নামে না লিখে মজুরি নামে লিখছো, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে তুমি সম্পদ কম দেখাচ্ছ। ওকে ফাইন, খরচের পরিমাণ হ্রাস পাবে কেন না? খরচের পরিমাণ তো হ্রাস পাওয়ার কথা না। তার মানে 1 আর 2 সঠিক। এই জায়গায় 1 আর 2 কিন্তু সঠিক, 1 আর 2 কিন্তু সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো 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 বুঝতে পারছো কিনা। দ্রুত একটু কমেন্ট করে বলো, একটু শেয়ার করো। হ্যাঁ, ভাইয়ারা বললো তো অনেক শেয়ার করো, আমরা স্যারেরা বললে করো না, তাই না? তাহলে আজ থেকে স্যার বাদ, ভাইয়া বলতে হবে নাকি? লাগা ভাইয়া, কোনো কথা নেই, 100-100। দুনিয়াটা এখন ভাইয়ার পাগল। পোলাপান ভাইয়া বললে শেয়ার করে আর স্যার বললে শেয়ার করে না। বাহ, সব আপডেট দেখো, সব 16 Pro Max। এবার দেখো, তারপরে যাই, নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? মুনাফা জাতীয় খরচ মানে কি? সকল আয় আর ব্যয় আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন, আয় আর ব্যয়। এবার এই জায়গায় খরচ বলছে, তো মুনাফা জাতীয় ব্যয় কোনটা আছে একটু খেয়াল করো। এই যে দেখো, মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, মেশিনের কি খরচ? রক্ষণাবেক্ষণ খরচ। মেশিনের কি খরচ? রক্ষণাবেক্ষণ খরচ। বলো তো বুঝতে পারছো কিনা,
বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বলো তো বুঝতে পারছো কিনা? নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? হ্যাঁ, মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ। নিচের কোনটি মুনাফা জাতীয়? হ্যাঁ, বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসো, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুলটি হয় তাকে কি ভুল বলে? ভাইয়ার ভুল বলে। দেখো, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে তোমরা যে ভুলটা করো, মানে কারে কি নামে ডাকতে হইব ওইটাই জানো না তোমরা, তো এইটাকে বলা হয় সঠিক জ্ঞান। মানে কারে কি নামে ডাকতে হইব, বাসায় নিজের ভাইয়েরে ভাইয়া বলেন একবারও, টিচারদেরকে ভাইয়া বলতে বলতে মুখ দিয়ে একদম ফেনা তুল্লা ফেলায়, এরাই হচ্ছে স্মার্ট স্টুডেন্ট। স্মার্ট স্টুডেন্ট মানে স্মার্ট ছাত্র এবং ছাত্রী। নিজের বাসার ভিতরে আপন ভাই আছে, হ্যাঁ রে ভাইয়া বলার সুযোগে পায় না, বলে না, দরকার নেই কেন, কিন্তু টিচারকে বলতে বলতে মনে করো যে মুখ দিয়ে একদম ফেনা তুলে ফেলতেছে, ভাইয়ারে ভাইয়া বলতেই হবে, কিন্তু বাসার ভিতরে যে ভাই আছে তারে তো বলে না। তাহলে এটাই হচ্ছে সঠিক জ্ঞানের অভাব, আর এটাকে বলা হয় নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। বলো তো বুঝতে পারছো কিনা? সঠিক জ্ঞানের অভাবে যেটা হচ্ছে সেটাই কি? নীতিগত ভুল। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, নিচের কোন হিসাবটি রেওমিলের ক্রেডিট পাশে আমরা দেখাবো? রেওমিলের ক্রেডিট পাশে আমরা কি দেখাই? আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব, তার মানে এই জায়গায় আছে এই যে অনাদায় পাওনা সঞ্চিতি, এটা কিন্তু আমরা রেওমিলের ক্রেডিট পাশে দেখাবো। কেন ক্রেডিট পাশে দেখাবো জানো? কারণ অনাদায় পাওনা সঞ্চিতি এটা কিন্তু একটা বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। অর্থাৎ অনাদায় পাওনা সঞ্চিতি কিন্তু দেনাদারকে হ্রাস করে দেয়। কাকে হ্রাস করে? দেনাদারকে। তো দেনাদার সে তো ডেবিট পাশে বসে, কারণ সে সম্পদ, আর অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ, তাই এটা ক্রেডিট পাশে বসবে। কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বলো তো বুঝতে পারছো কিনা? এরে ভাই, আমি কারোর উপরে রাগি নেই রে ভাই, আমি কারোর উপরে রাগি নেই, দরকার নেই আমার কারোর উপরে রাখবো। আমার রাগার কোনো দরকার আছে বলো? আমি কারো ক্ষতিও করি নাই, কেউ আমাকে ক্ষতি করার চেষ্টা করবেও না, এটা মাথায় আছে। কারণ আমি কারো ক্ষতিও করি নাই, কারো বিরুদ্ধেও নাই, আমি কারো বিন্দু পরিমাণও টাকা নিয়ে মাইরা দেয় নাই, কারোই করি নাই, কারোর সাথে কারোর প্যাঁচ লাগাই দেয় নাই, কিছুই করি নাই, তাহলে আমার বিরুদ্ধে কে কি বলবে? তাই আমার কথা হচ্ছে আমি সঠিক জায়গায় থাকবো, আমি সঠিক কথা বলবো। এখন যদি সেটা তোমার গায়ে লাগে তার মানে কি আমি বন্ধ করে দিব? না, আমি তো সেটা বন্ধ করবো না, আমি সেটা বলেই যাবো, এবার তোমার গায়ে লাগুক আর না লাগুক। এবার দেখো এই জায়গায় বিপরীত সম্পদের আরেকটা নাম হচ্ছে কন্ট্রা সম্পদ। জি, বিপরীত সম্পদের আরেকটা নাম হচ্ছে কন্ট্রা সম্পদ। কেমন? আচ্ছা, কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? আচ্ছা, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাকি? প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু। প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু। প্রা টাকা বস্তু রেওয়া মিলের শত্রু, সেটা হচ্ছে এই যে দেখো, বস্তু মানে কি? সমাপনী মণিহারি। এই যে মণিহারি, এটা একটা পণ্য বস্তু, তার মানে সমাপনী, এটা রেওয়া মিলে আসবে না। তার মানে সমাপনী মণিহারি কিন্তু রেওয়া মিলে আসবে না। সমাপনী মণিহারি কিন্তু রেওয়া মিলে আসবে না। সম্পত্তি বিক্রি করে, এই যে দেখো, সম্পদ আমি বিক্রি করছি, বিক্রি করে আমি বিক্রয় হিসাবে ক্রেডিট করছি, তাহলে আমি কোন ধরনের ভুল করছি? নীতিগত ভুল করছি। অর্থাৎ সম্পদকে সম্পদ নামে না লিখে, সম্পদকে সম্পদ নামে না লিখে, ভালো করে খেয়াল করো, সম্পদকে সম্পদ নামে না লিখে, ভাই আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লা, খবরদার কুমিল্লার নিয়ে উল্টাপাল্টা বললো না কিন্তু। তোমরা ওই দিন তোমরা অনেকেই দেখছি যে কুমিল্লার নিয়ে বিভিন্নভাবে বলতেছো, কুমিল্লার টিচাররা ভালো না, এই না সেই না, হ্যাঁ এগুলো কিন্তু বলতেছো। আমি কিন্তু কুমিল্লার, কিন্তু আমি কি খারাপই করছি তোমাদের সাথে? তাহলে তুমি কুমিল্লা নিয়ে কেন কথা বলবা? এই যে কুমিল্লা নিয়ে কোনো কথা হবে না কিন্তু। এবার দেখো, সম্পদ বিক্রি করে আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট করছি, তাহলে এই জায়গায় আমি যে ভুলটা করছি এই ভুলটার নাম কি? এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। এই ভুলটার নাম কি? নীতিগত ভুল। এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। এই ভুলটার নাম হচ্ছে কি? নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। তোমরা যারা বিভিন্ন সাজেশন নিতে চাও আমার এই ফেসবুক আইডিটাতে একটু ফলো দিয়ে রাখো, কারণ তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে বা যদি কোনো সাজেশন বা হুট করে যেটা লাগবে সেটা আমাদের আইডিতে, আমি আমার আইডিতে শেয়ার করি, তো দয়া করে আইডিতেও তোমরা জয়েন থেকো।
আসেন, এটা তো আমরা বুঝতে পারছি নাকি? রেও মিলে যাবে না। কে রেও মিলে যাবে না বলেন? রেও মিলে যাবে না। কোনটা যাবে না? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সে রেও মিলে যাবে না। সমাপনী মজুদ পণ্য সে রেও মিলে যাবে না। প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত সেও রেও মিলে যাবে না। তার মানে আমরা যারা আছি এই জায়গায় আর কেউ আমরা রেও মিলে যাব না নাকি? তার মানে 1 2 3, 1 2 3 এই তিনটাই কিন্তু রেও মিলে আসবে না। দেখো এই জায়গায় বলছে কোনটা রেও মিলে যাবে না। কোনটা রেও মিলে যাবে না? কোনটা? আইডি লিঙ্কটা হচ্ছে নাজমুল হাসান শরীফ। তুমি নাজমুল হাসান শরীফ লিখে সার্চ দিলে পেয়ে যাবে। হ্যাঁ, নাজমুল হাসান শরীফ লিখে সার্চ দিলে পেয়ে যাবে। দেখো নাজমুল হাসান শরীফ লিখে সার্চ দিলে পেয়ে যাবা। হ্যাঁ, নাজমুল হাসান শরীফ লিখে সার্চ দাও, তাহলে পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে রসমালাই খাওয়াবো না তোমাদেরকে কুমিল্লা থেকে। হ্যাঁ, একদম ওই যে একদম অরিজিনাল যেটা ওই যে পাওয়া যায় কান্দির পার। হ্যাঁ, কান্দির পার একদম অরিজিনাল যেটা সেটা নিয়ে খাওয়াবো না, ঠিক আছে? রসমালাই খাওয়াবো না। তারপরও ভাইয়া বইলো আমাদেরকে রসমালাই দিব, তো সমস্যা নেই, রসমালাই দিলে তো বলবো নাকি? আচ্ছা, এবার দেখো রেও মিলে যাবে না। রেও মিলে যাবে না প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, সমাপনী মজুদ পণ্য, এগুলো কিন্তু রেও মিলে আসবে না। এগুলো কি রেও মিলে আসবে না। এবার দেখো তারপরে এবার দেখো আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করছি। আবার এই ভুলটা কেন বারবার আসবে সামনে? দেখো তো, আসবাবপত্র ক্রয়, তাহলে তো আমি আসবাবপত্র নামে ডেবিট করার কথা ছিল। আসবাবপত্র নামে ডেবিট না করে আমি ক্রয় নামে ডেবিট করছি। তাহলে আমি কি ভুল করছি? আমি আবার নীতিগত ভুল করছি। আমি আবার কি করছি? নীতিগত ভুল করছি। এই নীতিগত ভুল আসবে, কারণ বর্তমানে বাংলাদেশে সবার নীতির উপরে ঠাড়া পড়ছে। সব নীতির উপরে ঠাড়া বেড়ে গেছে। নীতি নাই কারো, উপরে থেকে নিচ পর্যন্ত সমাজের প্রত্যেকটা ব্যক্তির নীতির উপরে ঠাড়া পড়ছে। যার কারণে নীতিগত ভুলও বেশি আসতেছে। দেখছো, নীতিগত ভুলও কিন্তু বেশি আসতেছে। একটা মানুষেরও নীতি ঠিক নেই, আমার নিজের তো ঠিক নেই, আর বাকিদের কথা বলে লাভ আছে নাকি? তার মানে নীতিগত ভুল, তাই না? এটাও কি নীতিগত ভুল? এটাও কি নীতিগত ভুল? আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হলো। তো আমি কিন্তু এই জায়গায় আসবাবপত্রকে আসবাবপত্র নামে ডেবিট করার কথা, কিন্তু আসবাবপত্র নামে ডেবিট না করে আমি কি নামে করছি বলো তো? বলো কি নামে করছি? আমি ক্রয় নামে ডেবিট করছি। তাহলে এটাও কিন্তু নীতিগত ভুল। এবার দেখো একটা অঙ্ক চলে আসছে, অঙ্কটা আমরা একটু সমাধান করি। হ্যাঁ, এবার একটি হিসাবের জের 28 টাকা। কয় টাকা? 28 টাকা। যার রেও মিলের ভুল পাশে 98 টাকা দেখানো হয়েছে। চিন্তা করছো, আমি ভুল পাশে 98 টাকা লিখছি। এই যে ভুল পাশে 98 টাকা লিখছি, এই 98 টাকা এখন আমাকে ঠিক করতে হবে। তারপর এই 28 টাকা এটা সঠিক করতে হবে। তাহলে এখন যোগ করো, যোগ করলে কত হবে? 126 টাকা হবে। কয় টাকা হবে? 126 টাকা। তাহলে উত্তর হবে কত? 126 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটি হিসাবের জের, যে কোনো একটা হিসাবের জের, এটা রেও মিলের ভুল পাশে আমরা বসায় ফেলছি 98 টাকা। সাপোজ ধরো আমি রেও মিলের ডেবিট পাশে না বসিয়া ভুলে আমি ক্রেডিট পাশে বসায় ফেলছি। হ্যাঁ, তো আমি যে ক্রেডিট পাশে ভুলটা করলাম এটাকে আমার ঠিক করতে হবে। তার মানে 98, তারপরে যেটা সঠিক সেটা, দুইটার যোগফল যেটা আসবে এটা হচ্ছে পার্থক্য বা গরমিল। রেও মিলের ডেবিট জেরের গড়ে দেখানো হয় কি? আচ্ছা বলো তো, রেও মিলের ডেবিট দিকে আমরা কি দেখাই? সম্পদ আর ব্যয়, তাই না? তাহলে এই জায়গায় দেখো, এই যে সম্পদ, ব্যয়, উত্তোলন। এই যে উত্তোলন, এটা কিন্তু মালিকানা সত্ত্ব। তবে এটা কেমন মালিকানা সত্ত্ব জানো কি? উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, কারণ এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়। তারপরে এই যে দেখো ব্যাংক জমা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, বকেয়া আয়, এটাও কিন্তু ডেবিট পাশে বসে। ব্যাংক জমা সম্পদ ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট, বকেয়া আয় এটাও সম্পদ ডেবিট। কিন্তু এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, মাঝখান দিয়ে এটা ঠিক নেই। এটা তো জমা অতিরিক্ত ক্রেডিট পাশে বসে, এটা ঠিক নেই। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3, 1 আর 3 কিন্তু সঠিক। 1 আর 3 সঠিক। এক আর তিন কিন্তু সঠিক। 1 আর 3 কি সঠিক? 1 আর 3 কিন্তু সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা? 1 আর 3 কিন্তু সঠিক। 1 আর 3 কিন্তু সঠিক। 1 আর 3 সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ভাইয়া তোমাদেরকে কথা দিয়েছি না, ভাইয়া 1000 স্টুডেন্টকে পড়াবো, ভাইয়া এইটা ফ্রি দিব, ওইটা ফ্রি দিব। তো ভাইয়া তোমাদেরকে রসমালাই দিব, কেমন? দেখো আচ্ছা, তারপরে আসো, তারপরে আসো আমরা যাই। এবার দেখো এই জায়গায় একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা একটু সলভ করি, কেমন? একটু খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো। কোন ব্যবসার বছরের শুরুতে সম্পদ এবং দায় ছিল 25,000 টাকা।
সম্পদ আর দায় কত? 25,000 টাকা। এই যে তার মানে সম্পদ 25,000 টাকা, দায় ছিল 8,000 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব 17,000 টাকা। তার মানে মালিকানা সত্ত্ব কত? 17,000 টাকা। বছরের সম্পদ 5,000 টাকা ও দায় 4,000 টাকা বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব কত হইলো? 22,000 টাকা। আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়, তাহলে কত হইল? 18,000 টাকা। তার মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 18,000 টাকা। 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 এই যে দেখেন, প্রথমে বলছে শুরুতে সম্পদ 25,000 টাকা আর দায় 8,000 টাকা হলে মালিকানা সত্ত্ব কত? এই যে দেখেন, মালিকানা সত্ত্ব বাইর করেন এভাবে, এটা তো সমীকরণ। তাহলে মালিকানা সত্ত্ব বাইর করলে কিভাবে বাইর করবেন? এই যে সম্পদ থেকে দায় কি করবেন? মাইনাস করবেন। সম্পদ থেকে দায় মাইনাস করলে মালিকানা সত্ত্ব হবে কত? 17,000। এবার সম্পদ বাড়ছে 5,000, সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আর দায় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে উত্তর হবে কত? 18,000 টাকা। উত্তর হবে কত? 18,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? এই এবার যদি কেউ উল্টা পাল্টা একটা, এবার যদি ফানি কমেন্ট করছো, তাহলে তোমারে কিন্তু ওই যে 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 ওই দিন উল্টা পাল্টা কমেন্ট করছিল তারা তো দিছি জায়গা মতো, এখন তোমারও কিন্তু এরকম দিব, কিন্তু একদম তখন কিন্তু বুঝবা। এবার পরে আসো, পোলাপাইন দাবিতে চান্স পাইলে আমার সাথে দেখা করতে হইব, এরকম আবেগের কথা বহুত বলে। আরে আগে কত পোলাপাইন বলতো, স্যার আমি যদি ঢাকায় আসি আপনার সাথে দেখা করব, স্যার ইনশাল্লাহ দেখা করব। এরপরে চান্স পাইয়া গেলে এরপর আর খবর তাই না, এরপর আর ভুলে যায় সবকিছু, কারণ এটাই নিয়ম, ভুলে যায়, দরকার নেই। এগুলো এগুলো হচ্ছে নিয়ম, মানুষ ভুলে যায়, তার অতীত ভুলে যায়, তাকে যে সাপোর্ট করেছিল সেই জায়গাটা সে ভুলে যায়, সাহায্যকারীকে সে ভুলে যায়, এটাই নিয়ম। তোমরাও ভুলে যাবে। এখন আবেগের ঠেলায় বলতেছো, যখন বিবেক লাড়া দিব তখন আর কিন্তু আসবা না। এবার দেখো, রেওয়ামিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? রেওয়ামিলের মাধ্যমে আমরা কোন কাজটি সম্পন্ন করি জানো? সংক্ষিপ্তকরণ। রেওয়ামিল, জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধ করা। দেখো এই তিনটা কথা মনে রাখবা। জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধ করা, খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস করা, রেওয়ামিলের কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। কি করা? সংক্ষিপ্ত করা। এই তিনটা জিনিস মনে রাখবা, কারণ এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। তাহলে রেওয়ামিলের কাজ হচ্ছে কি? সংক্ষিপ্ত করা। এবার দেখো প্রশ্নে কি বলছে, ব্যবসায়ের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো: প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, সমন্বিত ক্রয় 1,20,000 টাকা, প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা, কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক মজুত পণ্য। বলে স্যার কেন? আমরা তো জানি সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না, কিন্তু এই অঙ্কে যে সমন্বিত ক্রয় আছে, সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে। কথাটা মনে রাখবা, যদি সমন্বিত ক্রয় থাকে ওইটার ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, সমাপনী মজুত পণ্য তখন রেওয়ামিলে কিন্তু আসবে। এবার দেখো, রেওয়ামিলে ক্রয় 50,000 টাকার স্থলে আমি 45,000 টাকা লিখছি, তাহলে কয় টাকা কম লিখছি? 5,000 টাকা কম লিখছি। বিক্রয় 40,000 টাকার স্থলে 35,000 টাকা লিখছি, এই জায়গাও বিক্রয় আমি কয় হাজার টাকা কম লিখছি? 5,000 টাকা কম লিখছি। অর্থাৎ ডেবিট পাশও 5,000 কম লিখছি, ক্রেডিট পাশও 5,000 কম লিখছি। এই ভুলটার নামই হচ্ছে পরিপূরক ভুল। একটা ভুলের কারণে, মানে ডেবিট দিকে যে ভুলটা করছো এই ভুলের কারণে ক্রেডিট দিকের আরেকটা ভুলে রেজাল্ট কিন্তু শূন্য হয়ে গেছে, মানে কোনো গরমিল তৈরি হয় না। এটাই হচ্ছে পরিপূরক ভুল, মানে একটা ভুল আরেকটা ভুলরে কি করে দিবে? সংশোধন করে দিবে, মানে মিলিয়ে দিবে। তাহলে এটাই কিন্তু পরিপূরক ভুল। দেখো দোয়া করি তুমি দাবিতে চান্স পাও, মন থেকে দোয়া করি, এবং যেন দেখা করতে পারো, আমিও যেন তোমার সাথে দেখা করতে পারি। কারণ তুমি দাবিতে যখন চান্স পাইবা তখন তুমি আমাদের কাছে আরো বড় হয়ে যাবা, আমাদের চেয়ে বড়, কারণ আমাদের চেয়ে বড় সম্পদ তোমরা তখন। তাই আমিও তোমার সাথে দেখা করতে পারলে ভালো লাগবে, কেমন? দোয়া করি তুমি দাবিতে চান্স পাও। এটা লেখার ভুল না, এটা হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক ভুল মানে কি? ডেবিট দিকে যত টাকার ভুল হবে
ঠিক সমপরিমাণ ভুল একটা ক্রেডিট পাশে হবে। ডেবিট দিকে যত টাকার ভুল আমি করব, ঠিক সমপরিমাণ ভুল আমি একটা কোন পাশে করব, ক্রেডিট পাশে করব। ডেবিট দিকে ঠিক আমি যত টাকার ভুল করব, ঠিক সমপরিমাণ ভুল আমি কোন পাশে করব, ক্রেডিট পাশে করব। এটাই হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক ভুলের ফলে কি হয়, রেওয়া মিলের উভয় দিক সমান হয়ে যাবে, দুটি হিসাবের ভুল থাকবে, 1 আর 2 সঠিক। দেখো পরিপূরক ভুলের ইয়াগুলোটা কি, রেওয়া মিলের উভয় দিক মিলে যাবে, কারণ তুমি ডেবিট দিকেও যত টাকার ভুল করছো, ক্রেডিট দিকেও সেম ওই টাকার ভুলটাই কিন্তু করছো, তাই রেওয়া মিলের দুই পাশের যোগফলে কোনো প্রভাব পড়বে না, তার মানে রেওয়া মিল মিলে যাবে। এই জায়গায় ভুল কয়টা হবে, দুইটা ভুল হবে, এই যে দুইটা ভুল থাকবে। পরিপূরক ভুল মানে একটা ভুল না, একদিকের ভুল যদি হইতো তাহলে এটা লেখার ভুল হইতো। মনে করো 50,000-এর জায়গায় আমি 5,000 লিখছি, তাহলে একদিকের ভুল হইতো, এটা লেখার ভুল হইতো। কিন্তু দুই দিকের ভুল যদি হয় তাহলে এটা হচ্ছে পরিপূরক ভুল। এবার দেখো, রেওয়া মিলে ক্রয় 50,000 টাকার স্থলে 45,000 টাকা, সেম জিনিসটাই, সেম উদ্দীপক। তাহলে বলছে কত টাকা হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়েছে। আমি ডেবিট দিকেও 5,000 টাকা কম দেখাইছি, ক্রেডিট দিকেও আমি 5,000 টাকাই কিন্তু কম দেখাইছি, তার মানে এই জায়গায় 5,000 টাকা হ্রাস দেখানো হয়েছে, হ্রাস। উভয় পাশে 5,000 টাকা করে কম দেখানো হয়েছে, উভয় পাশে 5,000 টাকা করে কম দেখানো হয়েছে, উভয় পাশে 5,000 টাকা করে কম দেখানো হয়েছে। কত টাকা, 5,000 টাকা। উভয় দিকেই আমরা 5,000 টাকা করে কি দেখাইছি, কম দেখাইছি। বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য 60,000 টাকা, নিট ক্রয় 1,50,000 টাকা, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। সমন্বিত ক্রয় কেমনে বাইর করব, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য তার সাথে যোগ করব ক্রয়, তাহলে হবে কত, 2,10,000। তার থেকে বিয়োগ করব কত, সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, তাহলে 1,80,000 টাকা হচ্ছে আমার সমন্বিত ক্রয়। 1,80,000 টাকা হচ্ছে সমন্বিত ক্রয়। বলো তো বুঝতে পারছো কিনা। 1,80,000 টাকা হচ্ছে আমার জন্য সমন্বিত ক্রয়। 1 লক্ষ, তোমরা যারা ক্লাসে আসো একটু লাইক দিয়ে দিও, হ্যাঁ, শেয়ার করে দিও। 1,80,000 টাকা, বলো তো বুঝতে পারছো কিনা। 1,80,000 টাকা, তাহলে এই জায়গায় সমন্বিত ক্রয় কত, 1,80,000 টাকা। এই জায়গায় সমন্বিত ক্রয় কত, 1,80,000 টাকা। এই জায়গায় সমন্বিত ক্রয় কত, 1,80,000 টাকা। নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, আর মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা। অর্থাৎ সম্পদকে সম্পদ নামে না লিখে ব্যয় নামে লিখা, আবার ব্যয়কে ব্যয় নামে না লিখে সম্পদ নামে লিখা, এটা নীতিগত ভুল। আর লেখার ভুল মানে হচ্ছে একদিকের ভুল আর কি, যেটার জন্য রেওয়া মিলে গড়মিল তৈরি হয়। অর্থাৎ 50,000-এর জায়গায় তুমি 5,000 লিখছো, 5,000-এর জায়গায় 50,000 লিখছো, তাহলে তো রেওয়া মিলের অবশ্যই গড়মিল তৈরি হবে। দেখো, পুরাতন আসবাবপত্র বিক্রয়, এই যে দেখছো তুমি যে প্রশ্ন করছো এটার উত্তর এই জায়গায় আছে, যে দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয়, তো আসবাবপত্র এটাকে আসবাবপত্র নামে লিখতে হবে। হ্যাঁ, বিক্রি করে দিছি, তো আমি আসবাবপত্র নামে ক্রেডিট দিকে লিখবো, কিন্তু না লিখে আমি বিক্রয় নামে ক্রেডিট দিকে লিখছি, তো বিক্রি করলে তো আয় হয়, আর আসবাবপত্র আমার জন্য কি সম্পদ না, তার মানে সম্পদকে সম্পদ নামে না লিখে আমি আয় নামে লিখে ফেলছি, তাহলে এই ভুলটার নামে হচ্ছে নীতিগত ভুল। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনকে আমি ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করছি, মূলধন জাতীয় লেনদেনকে আমি ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখছি। হিসাব চক্র অনুযায়ী রেওয়া মিল প্রস্তুত করাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। দিনাজপুর বোর্ড 24। দেখো, হিসাব চক্র অনুযায়ী রেওয়া মিল প্রস্তুত করাকে বলা হয় কি, সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে কি হবে, একটু খেয়াল করো। যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে কি হবে, মুনাফা কম দেখাবে, আয় কম দেখাবে, মালিকানা সত্ত্ব কম দেখাবে। মুনাফা কম দেখাবে, ভাই মুনাফা কম দেখানো মানে কি, আয় কম দেখানো, আয় কম দেখানো মানে কি, মালিকানা সত্ত্ব কম দেখানো। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো, বহি ফেরত ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হয়েছে, তার সংশোধনী যাবেদা কি, বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত সবসময় কই থাকে, ক্রেডিট পাশে থাকে। এবার আমি ভুলে কি নামে লিখে ফেলছিলাম, বিক্রয় নামে লিখছিলাম না, তাহলে বিক্রয়কে এখন ডেবিট করে দাও, তাহলে বিক্রয় ডেবিট, এই যে দেখো, তাহলে বিক্রয় হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট, এই যে দেখছো। বহি ফেরত ভুলবশত আমি বিক্রয় হিসাবে লিখে ফেলছিলাম, মানে আমি বহি ফেরতের জায়গায়
তখন বই ফেরত না লিখে আমি বিক্রয় কথাটাকে ক্রেডিট পাশে লিখে দিছিলাম বই ফেরতের জাবেদার ক্ষেত্রে। তো এই যে বিক্রয়কে ভুলে আমি ক্রেডিট দিকে লিখে ফেলছিলাম, এখন সংশোধন করার সময় এই বিক্রয়কে ডেবিট দিকে নিয়ে আসতে হবে, তাহলে সংশোধন মানে কাটাকাটি হয়ে যাবে। তারপরে বই ফেরতের জায়গায় বই ফেরত কথাটা লিখে দিবা। বই ফেরতের আরেকটা নাম কি? ক্রয় ফেরত। বই ফেরতের আরেকটা নাম কি? ক্রয় ফেরত। বই ফেরতের আরেকটা নাম কি? ক্রয় ফেরত। নিচের কোনটি রেওয়ামিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? ক্রেডিট দিকে যাবে না বলছে, ক্রেডিট দিকে। যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি ক্রেডিট পাশে বসলেও একটা সঞ্চিতি আছে যেটা ডেবিট পাশে বসবে, সেটা হচ্ছে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। যে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বা পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বা পাওনাদারের বাট্টা সঞ্চিতি। এই যে দেখো, নিচের কোনটি রেওমিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? সেটা হচ্ছে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। কার বাট্টা সঞ্চিতি? প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। আশা করি বুঝতে পারছো। নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়? হ্যাঁ, নীতিগত ভুল। নীতিগত ভুল। নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে? নীতিগত ভুল। কোন ধরনের ভুল? নীতিগত ভুল। কোন ধরনের ভুল? নীতিগত ভুল। এবার দেখো, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হলে তা ধরা পড়ে কোথায়? রেওয়ামিলে। খতিয়ান করার সময় ভালো করে বুঝো, আমি নাম্বারটা দিতে ভুলে গেছি আজকে, এরপরে ক্লাস ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিব না, কেমন? দেখো, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হলে সেটা ধরা পড়বে কোথায়? রেওয়ামিলে। সেটা ধরা পড়বে কোথায়? রেওয়ামিলে। খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে সেটা ধরা পড়বে কোথায়? রেওয়ামিলে। আর বেশি এমসিকিউ নাই, একটু ধৈর্য ধরো, আমরা শেষ করে দিব। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে যায় মানে বসে? কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে? কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে? যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি এটা হচ্ছে বিপরীত দায়। পাওনাদারের বাট্টা সঞ্চিতি এটা কি? বিপরীত দায়। দায় কিন্তু সবসময় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। বিপরীত দায় মানে কি? যেটা দায়কে কি করে? হ্রাস করে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি মানে পাওনাদারকে হ্রাস করে, তাই এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে বাকি যত বাট্টা সঞ্চিতি আছে সব কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। এই জায়গায় দুইটা পাওনাদার বাট্টা সঞ্চিতি একবারে পড়ে গেছে আর কি। পাওনাদার বাট্টা সঞ্চিতি দুইটা পড়ে গেছে, এটাও কিন্তু সঠিক। এই জায়গায় হয়তো অন্য আরেকটা ছিল আর কি। এবার বলছে সমন্বিত ক্রয়। আচ্ছা বলো তো, সমন্বিত ক্রয়ের সূত্র কোনটা? এই জায়গায় প্রারম্ভিক মজুত পণ্য। এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? নিচের রেওয়ামিল নিচের কোন দুইটির মধ্যে যোগ সূত্র স্থাপন করে? একটু আগেও কিন্তু আমরা এটা পড়ছিলাম। একটা হচ্ছে খতিয়ান, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত হিসাব। আর্থিক বিবরণীর আরেকটা নাম কি? চূড়ান্ত হিসাব। আর্থিক বিবরণীর আরেকটা নাম কি? চূড়ান্ত হিসাব। আর্থিক বিবরণীর আরেকটা নাম কি? চূড়ান্ত হিসাব। সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় কখন? নিট ক্রয়ের উদ্বৃত্ত দেওয়া থাকলে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে, মানে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে। সমাপনী মজুত পণ্য কখন আসবে রেওয়ামিলে? সমন্বিত ক্রয় থাকলে। তো সমন্বিত ক্রয় যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা, নিট ক্রয়ের উদ্বৃত্ত একই কথা। নিট ক্রয়ের উদ্বৃত্ত একই কথা। নিট ক্রয়ের উদ্বৃত্ত একই কথা। নিচের কোন ধরনের ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে? লেখার ভুল। নিচের কোন ধরনের ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে? লেখার ভুল। নিচের কোনটি? হ্যাঁ, নিচের কোন ধরনের ভুল রেওয়ামিলে ধরা পড়ে? সেটা হচ্ছে লেখার ভুল। এবার দেখো, যন্ত্রপাতি সংস্থাপন মজুরি। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি আমি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে মজুরি নামে ডেবিট করছি। ভাই, একটা সম্পদ যদি আমি ক্রয় করি, তার পিছনে যদি অতিরিক্ত কোনো খরচ থাকে সেটাকেও কিন্তু সম্পদ নামে লিখতে হয়। তার মানে এই জায়গায় যন্ত্রপাতির সংস্থাপনের জন্য যে মজুরিটা, এটা কিন্তু যন্ত্রপাতি নামে ডেবিট করার কথা ছিল, কিন্তু আমরা যন্ত্রপাতি নামে ডেবিট না করে আমরা মজুরি নামে ডেবিট করছি। তাহলে আমি যেই ভুলটা করছি এটাই হচ্ছে নীতিগত ভুল। অর্থাৎ সম্পদকে সম্পদ নামে না লিখে আমি ব্যয় নামে লিখছি। কি নামে লিখছি? ব্যয় নামে লিখছি।
সম্পদকে সম্পদ নামে না লিখে আমি কি নামে লিখছি? ব্যয় নামে লিপিবদ্ধ করছি। তিনশো 28-এর জায়গায় 382 লিখছি। এটা কোন ধরনের ভুল? এটা লেখার ভুল। 328-এর জায়গায় 382 লিখছি, এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। আর এই ধরনের লেখার ভুলের কারণে কিন্তু আমাদের রেওয়া মিলের উভয় দিকের যোগফলের মধ্যে কি হবে? পার্থক্য সৃষ্টি হবে। কি হবে? পার্থক্য সৃষ্টি হবে। দেখো, বিক্রয় 20,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 5,500 টাকা, সমাপনী মজুত পণ্য 2,500 টাকা, ক্রয় 15,000 টাকা, ক্রয় পরিবহন 1,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বাইর করব? বিক্রিত পণ্যের ব্যয় বাইর করবো এই যে প্রারম্ভিক মজুত 5,500 যোগ করব কি? ক্রয়, এই যে ক্রয় কত? 15,000, তাহলে 20,500 আসবে কি? ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন আসবে 1,000, তাহলে 21,500। তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য 2,500, তাহলে হবে কত? 19,000। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। এই যে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। 19,000 টাকা। এই যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, এরপরে আসবে পরিবহন খরচ, বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য, বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য, বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য। কি বাদ দিব? সমাপনী মজুত পণ্য। তাহলে আসবে কয় হাজার টাকা? 19,000 টাকা। কয় হাজার টাকা আসবে? 19,000 টাকা আসবে। 19,000 টাকা আসবে। দেখেন প্রশ্নটা দেখেন, প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা, রেওয়া মিলের ভুল পাশে লেখা হয়েছে। ভাই, প্রাপ্ত বার্তা 100 টাকা, এটা ক্রেডিট পাশে বসার কথা, কিন্তু আমি রেওয়া মিলের ভুল পাশে লিখছি, তাহলে তার যুগের পার্থক্য হবে কত? 2 দিয়ে গুণ দিয়ে দিবা, তার মানে 200 টাকা। ডাবল, হ্যাঁ ডাবল, তাহলে 200 টাকা। কয় টাকা হবে? 200 টাকা। তাহলে পার্থক্য হবে কত? 200 টাকা। আমি ভুল পাশে লিখছি না, এই যে দেখো, প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা, রেওয়া মিলের ভুল পাশে আমরা লিখছি, তাহলে এই যে ভুল পাশে 100 লিখছি, ওই ভুলটা আর যেটা সঠিক সেটা দুইটার যোগফল, তাহলে কত? 200। তাহলে কত হবে? 200 হবে। প্রাপ্ত বার্তা, এটা কোন ধরনের ভুল? এটা কোন ধরনের ভুল? দেখো, প্রাপ্ত বার্তা 100 টাকা, আমরা রেওয়া মিলের ভুল পাশে লিখছি, তাহলে এটা কোন ধরনের ভুল বলো তো? এটা কোন ধরনের ভুল বলো? এটা কোন ধরনের ভুল? এটা হচ্ছে লেখার ভুল। এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা, আমরা রেওয়া মিলের ভুল পাশে লিখছি, তাহলে এটা হবে কি ভুল? লেখার ভুল। আর এই ভুলের ফলে কিন্তু আমার রেওয়া মিলের যোগফলে পার্থক্য তৈরি হবে, মানে মিলবে না। আর রেওয়া মিলের দুই পাশের যোগফল যদি না মিলে, তাহলে সাময়িক একটা হিসাব আনতে হয়, সেটার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব একটা কি? সাময়িক হিসাব। বলেন তো, অনিশ্চিত হিসাব একটা কি? সাময়িক হিসাব। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কিন্তু রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয়ের এমসিকিউ গুলোকে ভালোভাবে শেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, এর ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, এর জন্য আন্তরিকভাবে আপনারা ক্ষমা করবেন। কেমন? হয়তোবা নাটক যদি করতে পারতাম তাহলে আরো ভালো ক্লাসটা নিতে পারতাম, কিন্তু আমরা নাটক করতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন আপনারা। যারা শেষ সময় ক্লাসে আছেন, একটা করে লাইক দিয়ে দিবেন। শেষ সময় যারা আছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন কিনা মন থেকে আপনারা একটা কমেন্ট করে যাবেন, একটা করে লাইক দিয়ে যাবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, 2 মিনিট সময় দিলাম, আপনাদের প্রশ্নগুলো আপনারা করেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বসে আছি। জি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি আপনারা কেউ কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, পরিপূরক ভুলটা আরেকবার, হ্যাঁ পরিপূরক ভুলটা মানে কি জানো? পরিপূরক ভুল মানে হচ্ছে, মনে করো তুমি 5,000 টাকার ভুল ডেবিট পাশে করছো, সেম টাকার ভুল আবার তুমি কোন পাশে করবা? ক্রেডিট পাশে করবা। মানে উভয় দিকে সমপরিমাণ ভুল করতে হবে, উভয় দিকে সমপরিমাণ ভুল করতে হবে। ওই ভুলটাই হচ্ছে পরিপূরক ভুল। মানে ডেবিট দিকের ভুল,
ক্রেডিট দিকের ভুল, দুইটাকে কাটাকাটি করলে হ্যাঁ আমাদের রেওয়ামিল মিলে যাবে, অর্থাৎ রেওয়ামিলে কোনো পার্থক্যই হবে না, যোগফলে কোনো পার্থক্য হবে না। এটাই হচ্ছে পরিপূরক ভুল, এটাই হচ্ছে কি পরিপূরক ভুল। এরপরে আমরা কি আলোচনা করতে পারি বলতো? আমরা তো মোটামুটি কি কি শেষ করছি? 1 অধ্যায় শেষ করছি, 2 শেষ করছি, 3 শেষ করছি, 4 শেষ করছি, 8 শেষ করছি। এগুলোর সিকিউ এবং এমসিকিউ কিন্তু আমি শেষ করছি। এবার বাকি আছে বড় ভাই, সেটা হচ্ছে কি নবম অধ্যায়। বড় ভাই বাকি, এই যে নবম অধ্যায়, এই ভাইয়া কিন্তু বাকি আছে, অর্থাৎ আর্থিক বিবরণী প্রথম পত্রে কিন্তু এই ভাইজান বাকি আছে। এই যে দেখছেন প্রথম পত্রের আর্থিক বিবরণী কিন্তু বড় ভাই চুপ করে বসে রয়েছে। এই যে আর্থিক বিবরণী, এই যে দেখছেন আর্থিক বিবরণী, এটা কিন্তু আমাদের ক বিভাগ, 2টা প্রশ্ন আসবে, 2টারই উত্তর দিতে হবে। এই জায়গায় বাঁচার কোনো রাস্তা নাই। তো যদি আমরা এ প্লাসটা নিতে চাই, যদি আমরা এ প্লাস হিসাব বিজ্ঞান থেকে নিতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে অবশ্যই বেদাখিলার ভুলটা হচ্ছে দাখিলা ভুল করা। বেদাখিলার ভুল মানে হচ্ছে কি জানো? দাখিলার ভুল করা। দাখিলা যেমন আমরা বেতন দিছি না, বেতন প্রদান, এটার জাবেদা কি? বেতন ডেবিট, বেতন ডেবিট। তো তুমি বেতন নামে ডেবিট না লিখে তুমি লিখে ফেলছো ভাড়া নামে ডেবিট। মনে করো তুমি বেতন নামে না লিখে ভাড়া নামে ডেবিট করে ফেলছো, তো বেতনও রেওমিলের ডেবিট পাশে বসবে, ভাড়াও কিন্তু রেওমিলের ডেবিট পাশে বসবে। তো এই ভুলের কারণে কিন্তু রেওমিল মিলে যাবে। তার মানে বেদাখিলা মানে তুমি দাখিলাটাকে ভুল করছো, নামটাকে ভুল করে ফেলছো আর কি। বেদাখিলা মানে নামটাকে ভুল করে ফেলছো, কেমন? তো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে তোমরা গুগল ফর্মটা পূরণ করে নিও, কিন্তু গুগল ফর্মটা পূরণ করে নিও, যে গুগল ফর্মটা আমরা দিয়েছি এটা পূরণ করে নিও, না হলে কিন্তু তোমরা পিডিএফ পাবা না। বা আমরা যে কয়েকদিন আমরা কিন্তু এই ফ্রি এক্সাম নিব, হ্যাঁ ওই যে এক্সামের জন্য কিন্তু আমরা রেডি করছি সবকিছু। তো এই যে ক্লাসগুলো আমরা এতদিন নিলাম, যে এগুলোর উপরে কিন্তু আমরা এক্সাম নিব। তো ইনশাল্লাহ তোমরা এক্সামগুলো দিবা। আর গত ক্লাসে আমাদের পেড বেসে কিন্তু আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম ইনশাল্লাহ, একদম রাজশাহী ইউনিভার্সিটির স্টাইলে, হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের উপরে 50টা এমসিকিউ, নেগেটিভ মার্কও ছিল। তো ওই জায়গায় যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আমরা আকর্ষণীয় উপহার দিয়েছি, স্মার্ট ওয়াচ দিব। তো ইনশাল্লাহ যারা আমাদের পেড বেসে আসিল তারাই কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারছিল। তো তোমরা যারা আমাদের পেড বেসে ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত, হ্যাঁ দ্রুত। তোমরা যদি কেউ আমাদের পেড বেসে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমার এই বইটা যদি কেউ নিতে চাও, বিশ্বাস করো এই বইটা পরীক্ষার আগে তোমার জন্য কতটুকু সাহায্যকারী হবে এটা কল্পনা করতে পারবে না। আমি ভাই মিথ্যা বলবো না, মিথ্যা বলার আমার দরকার নেই, হ্যাঁ এর জন্য আমি বলবো তুমি যারা এখনো বইটা নেও নাই তোমরা দয়া করে এই বইটা অর্ডার করতে পারো। বই কিনে কেউ দেউলিয়া হয় নাই, তাই এই বইটা কিনেও তুমি দেউলিয়া হবা না। নিয়ে দেখো ভালো লাগে কিনা, এই বইটা নিয়ে দেখো ভালো লাগে কিনা। জি আর্থিক অবস্থার বিবরণী করাবো, জি অবশ্যই আর্থিক বিবরণী করব, অবশ্যই আর্থিক বিবরণী করব। আর পিডিএফটা আমি যদি গুগল ফর্মে পিডিএফটা যদি কেউ না পাও আমি দিয়ে দিব, আমি পিডিএফটা পেজে একটু পরে পোস্ট করে দিয়ে দিচ্ছি, কেমন? আমি হৃদয়কে বলবো, হৃদয় একটু কষ্ট করে পিডিএফটা পেজে এখনই দিয়ে দাও। গুগল ফর্ম দেখো আমি পিন কমেন্টে দিয়ে দিছি। বইটার মূল্য বেশি না তো বাবা, বইটার মূল্য 420 টাকা, বইটার মূল্য 420 টাকা। আর যদি সাজেশন বইটা নিতে চাও, সাজেশন ফাইনাল টাচ সাজেশন, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার একটা সাজেশন বই, গাইডলাইন। এটা হচ্ছে একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ওষুধ, একটা 1 সপ্তাহ ডোজ দেওয়া আছে। এই ডোজটা যদি তুমি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট হবে। সাজেশন বইটার মূল্য হচ্ছে ওয়েবসাইটে 100 টাকা, ওয়েবসাইটে 100 টাকা, আগে 150 টাকা ছিল, এখন এটার মূল্য হচ্ছে 100 টাকা। সাজেশন বইটার মূল্য কত? 100 টাকা। কয় টাকা? 100 টাকা। কয় টাকা? 100 টাকা। দেড় বাইচালন 100 টাকা। আর বেসিক অ্যাকাউন্টিং এর বইয়ের মূল্য কত? 420 টাকা। দেড় বাইচালন, 1 টালন, 10 টালন, 20 টালন, 420, 420। নীতিগত ভুল ধরা পড়ে না, এরপরে বাদ পড়ার ভুল ধরা পড়ে না, হ্যাঁ বেদাখিলার ভুল এগুলো ধরা করে না। তোমরা যারা পেড বেসে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হতে পারো, তোমরা যারা পেড বেসে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হতে পারো, কেমন?
ভর্তি হতে পারো, সমস্যা নেই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। জানি হয়তো বা মাঝে মধ্যে টুকটাক ভুল থেকে যায় আমাদের, আসলে কিছু করবো না, আমরা তো মানুষ, ভুল থাকতেই পারে। কিন্তু লাইভে এসে ক্যানভাসারি করবো না যে ভুল নাই, আমরাই শ্রেষ্ঠ, আমরাই বেস্ট সার্ভিস দিব, মানে এটা বলবো না। আমাদের ভুল হয়তো বা থাকতেও পারে, তবে সেই ভুলটা তুলনা মাফিক একটু কম করার চেষ্টা করি এবং যতটুকু ওয়াদা দিব সেটা পূরণ করব। এর বেশি দিব সেটা বলতে পারবো না। যতটুকু ওয়াদা দিব সেটাই দিব, এর বেশি দিব কিনা সেটা আমি বলতে পারি না, তবে এর চেয়ে কম দিব না এটা আমি বলতে পারবো। কথাটা বুঝো, যতটুকু আমি মানে কি বলবো, ওয়াদা তোমাকে দিব ঠিক ততটুকুই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব, বাট এর বেশি আমি তোমাকে দিতে পারবো না। এই বেশি দিব কি দিব না এটার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারতেছি না, কেমন? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি, যারা বইটা পাও না, হয়তো বা আজকেও অনেকগুলো বই আমরা পাঠিয়েছি, আশা করি বইটা পেয়ে যাবা। আর কেউ কোনো কিছু কি বলবা? আর কেউ কি কোনো কিছু বলবা বলো তো? আর কেউ কি কোনো কিছু বলবা সেটা একটু বলো। আর কেউ কি কোনো কিছু বলতে চাচ্ছ বলো। তাহলে বলতে না চাইলে আমিও কিন্তু সব গুছগাছ করে ফেলতেছি, এই যে দেখো একটা একটা করে। আমি ইনশাল্লাহ রওনা দিব বাড়ির দিকে, নাকি? আচ্ছা, দুইটা বই আমি নিতে চাই। সোনিয়া আক্তার, জি সোনিয়া, জি সোনিয়া আপু, আপনি দুইটা বই যদি নেন তাহলে এই যে দেখেন 420 টাকা আর হচ্ছে 100 টাকা, আপনি টোটাল 520 টাকা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনার নাম এবং কুরিয়ারের ঠিকানাটা দিয়ে দেন। স্যার বকেয়া ব্যয় আর বকেয়া আয়টা বুঝি নাই। মানিক ভাই আপনি এটা কথা বললেন এতদিন পরে। মানিক ভাই দেখেন, বকেয়া ব্যয় মানে কি? ব্যয় বকেয়া, এই যে দেখেন ব্যয় বকেয়া অর্থাৎ খরচ বকেয়া। আমি একটা জিনিস দেওয়ার কথা দেই নেই, বেতন আপনাকে দেওয়ার কথা মনে করেন আমি দেই নেই, তাহলে আমি আপনার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে ব্যয় বকেয়া এটা দায়, এটা ক্রেডিট পাশে বসবে। আর আয় বকেয়া, আয় বকেয়া যেমন আমি আপনারা পড়াইছি কিন্তু আপনি আমার টাকা দেন নাই, তো আমি আপনার কাছে টাকা পাবো না, এটা কিন্তু আমার জন্য সম্পদ। তাহলে আয় বকেয়া এটা আমার জন্য সম্পদ, এটা রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। মানিক ভাই আপনি কি বুঝতে পারছেন? মানিক ভাই বলেন। মোহাম্মদ তৌহিদ বলছে স্যার বই অনেক ভুল আছে। ভাইরে ভাই, বইটা টাইপ করতে যে টাইপ করছে সে হয়তো বা ভুল করবে, বই যে ভুল নাই এটা তো কেউ বলে নাই। বলো, বই যে ভুল নাই সেটা তো আসলে বলা মুশকিল, এটা তো বলতে পারবো না আমি। যে টাইপ করছে টাইপিং মিস্টেক থাকবে, তারপরে যতই আমরা চেক করি না কেন ভুল কিন্তু দুই একটা থেকে যায়। হ্যাঁ, তো এখন এই ভুলটা ইনশাল্লাহ আপনি যখন আমাদেরকে প্রশ্ন করবেন আমরা সমাধান করে দিব, কেমন? এবং আমি লাইভেও সেটা সমাধান করে দিই মাঝে মধ্যে। ভুল থাকবে, এটা স্বাভাবিক। এখন আপনি আপনার এই কলেজের বইগুলোতে দেখেন না অসংখ্য ভুল, এখন এটা কি করবেন? ভুল থাকবে না, এটা স্বাভাবিক বিষয়, এটা তো বলবো না যে ভুল নাই। না ইউটিউবে তো লাইভ ক্লাস নিব না, বাট এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, আপনি দেখে নিয়েন, কেমন? হ্যাঁ, সাজেশন বইটা 100 টাকা, যারা নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর কোর্স কিনতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আপনাদের এডমিশনের জন্য তো কিভাবে ভর্তি হবো ভাই, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। জি, আমাদের পেড বেস এডমিশন পর্যন্ত হবে। আপনাদের জন্য তো এডমিশনের একটা বেস আসতেছে ভাই, এডমিশনে তো আরো 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 ভালো কিছু সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এডমিশনে আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বার পেজে দেওয়া আছে, একটু খেয়াল করেন, তারপর আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি নাম্বারটা দিয়ে দিছি। বইটা কোন ওয়েবসাইটে পাইবা? www.accountingjune.bd। অ্যাকাউন্টিং জোন এটা হচ্ছে আমার এসএসসির একটা পেজ, মানে এই জায়গায় এসএসসির ক্লাস নেই আর কি। অ্যাকাউন্টিং জোন বিডি ওইটাতে যাও, www.accountingjunebd.com। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। ভাইয়ারা সবাই বাসায় পড়াশোনা করিয়েন। হ্যাঁ ভাইয়ারা সবাই বাসায় পড়াশোনা করেন। স্যার এডমিশন প্রস্তুতি কবে থেকে শুরু হবে? জি, খুব তাড়াতাড়ি শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখো লাইভটা কাটতে এসো, কাটতে পারতেছি না, ভাইয়ারা যে হারে মেসেজ দিচ্ছে।